একজন বিত্তবান বৃদ্ধ অভ্যাসবশত ছাদে উঠে ডন বৈঠক দিচ্ছিলেন। এমন সময় তার মাথায় ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়, কিন্তু তিনি বেশ শক্ত সামর্থ্য ছিলেন বলে তখনই মারা যাননি। বাড়ির সকলের সামনে মারা যাওয়ার আগে তিনি মাত্র একটিমাত্রই শব্দ উচ্চারণ করেন, অনি। এখন প্রশ্ন হচ্ছে, এই অনিটাকে? ভদ্রলোকের 3 ছেলে মেয়ে, অনির্বাণ, অনিবার আর অনিমা, এমনকি তার বোনের ছেলে এবং মেয়ের ফিয়ান্সের নামও অনি দিয়ে শুরু। এখন প্রশ্ন হচ্ছে, এই 5 জনের মধ্যে তাকে খুন করল কে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম 20 ছোবল। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা রহস্যবিদে নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী এবং আমি, অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কিছুক্ষণের মধ্যেই বিকাশ তালুকদার এসে হাজির, সঙ্গে একজন ফটোগ্রাফার আর একজন কনস্টেবল। ভিড় সরিয়ে বিকাশবাবু এবারে গিয়ে হাঁটু গেড়ে বসলেন অনন্তকুণ্ডুর বডির কাছে। মাথা থেকে টুপিটা খুলে অনন্তবাবুকে খুব ভালো করে দেখতে থাকলেন। হঠাৎ ওর চোখ চলে গেল গলার দিকে। দড়ি পেঁচানোর দাগটা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে। জায়গাটা তখনও লাল হয়ে রয়েছে। বুঝে নিলেন যে আসলে কি হয়েছে। তবু একবার নাড়ি ধরলেন। আলতো করে হাতটা ছেড়ে দিয়ে এবার উঠে দাঁড়ালেন বিকাশ তালুকদার। একবার চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, থানায় কে ফোন করেছিলেন? দুলালবাবু বললেন, আমি। আপনি? হ্যাঁ, অ্যাডভোকেট দুলাল চ্যাটার্জি। ডাক্তার ভদ্রের কথায় আমি আপনাকে ইনফর্ম করি। ইনি হচ্ছেন ডাক্তার ভদ্র। ডাক্তার ভদ্র বেশ সিনিয়র ডাক্তার। উনি উঠে যাচ্ছিলেন। ওনাকে বাধা দিয়ে তালুকদার এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, হোয়াটস ইউর ওপিনিয়ন? তিনি বললেন, স্ট্র্যাঙ্গুলেশন। তাছাড়া মাথা আর ঘাড়ের অংশটা লক্ষ্য করার মতো কোনো ভারী কিছু দিয়ে স্পষ্টই আঘাতের দাগ রয়েছে, এবং তিনি এটা বুঝতে পারছেন না যে আগে স্ট্র্যাঙ্গুলেশন নাকি আগে ঘাড়ে আর মাথায় আঘাত। ঘাড় নাড়তে নাড়তে বিকাশ তালুকদার বললেন, সেটা বোঝা যাবে ফরেন্সিক ল্যাব টেস্টে। তবে গলায় শক্ত কোনো দড়ি বা পেঁচানো ইলেকট্রিক তার দিয়ে শ্বাসনালী চোখ করে দেওয়া হয়েছে। কিন্তু উনি তো ফিজিক্যালি বেশ শক্তপোক্ত লোক, বডি দেখে অন্তত তেমনই অনুমান করা যায়। তবে ঘাড় আর মাথার ওপরটা কি আগে না পরে, তার জন্য একটু অপেক্ষা করতেই হবে। দুলাল বললেন, ইউ আর রাইট স্যার। ওনার প্রায় 71 বছর বয়স। এখনও উনি রেগুলার বৈঠক দেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, নিয়মিত হাঁটেন। এত সহজে কি কাবু করা সহজ? ফটোগ্রাফারকে কিছু নির্দেশ দিয়ে বিকাশ তালুকদার বললেন, আমি একজনকে এখনই ডাকতে চাই। ওনার রিলেটিভ কে আছেন এখানে? এবার অনির্বাণে কি আসে। নমস্কার, আমি ওনার বড় ছেলে অনির্বাণ কুণ্ডু। ঠিক আছে, সবাইকে আমি পরে ইন্টারোগেট করব। তার আগে আমি একজন রেনাউন্ড প্রাইভেট ইনভেস্টিগেটরকে ডেকে নিতে চাই। আপনার বা আপনার পরিবারের কোনো আপত্তি আছে? অনিবার এগিয়ে এসে বলে, আপনারা থাকতে আবার গোয়েন্দা কেন? হ্যাঁ, ওর দিকে একবার দেখে তালুকদার বললেন, কেউ ডন বৈঠক দিতে দিতে এভাবে গলায় দড়ি বেঁধে মরতে পারে না। তাছাড়া ঘাড়ে এবং মাথায় ভোঁতা কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন বর্তমান। একটা গ্লান্স এটাকে আমরা হোমিসাইড বলে মনে করছি। কেসটা এখন পুলিশের হাতে, অতএব পুলিশই ঠিক করবে তদন্তটা কে করবে। অনিবারের আর কিছু বলার ছিল না। সে একপাশে সরে গেল। তালুকদার বললেন, যারা এখন এই বাড়িতে আছেন, আমার বিনা পারমিশনে কেউ এখন বাড়ির বাইরে কোথাও যাবেন না। ফের অনিবার, আমার কিছু আর্জেন্ট কাজ ছিল আসলে। শ্লেষ মেশানো কণ্ঠে তালুকদার বললেন, আপাতত বাবার অপঘাত মৃত্যুর চেয়েও আপনার বাইরে তেমন কোনো বিশেষ কাজ থাকতে পারে বলে আমি মনে করি না। যদি থাকে আপনাকে নয় প্রথম জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। আর কথা না বাড়িয়ে তালুকদার ফোন করলেন। ব্যানার্জি সাহেব। ওপাশ থেকে নীল বলল,
আটকেছেন তো? না, সে অবস্থা এখনো আসেনি। আর্জেন্ট কিছু হাতে আছে নাকি? তালুকদার সাহেব 7 সকালে ফোন করেছেন, যেতে তো হবেই। ঠিকানাটা বলুন। অনির্বাণের কাছ থেকে ঠিকানাটা জেনে নিয়ে নীলকে জানিয়ে দিয়ে তিনি বললেন, বডি এখনো পড়ে আছে, আপনি এলে বডি পোস্টমর্টমে পাঠাবো। ঠিক আছে, আমি আসছি। নীলার দীপু যখন অনন্তবাবুর বাড়িতে পৌঁছলো তখন প্রায় 10টা। বাড়ির গেটে একজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন। কনস্টেবল ভদ্রলোক ওদের পথ আগলে দাঁড়ালেন। सर अभी अंदर जाना मना है, स्कूटी में एक मर्डर हुआ है उसलिए। আপনার কাছে কোনো ফোন আছে? जी हाँ। একটা ফোন করে তালুকদার সাহেবকে বলুন ব্যানার্জি বাবু এসেছেন। কনস্টেবলটি ফোন করেই বললেন, माफ कीजिए, आप ऊपर तला चला जाइए, बॉडी है 3 तला छाद में। ঢুকেই চওড়া উঠোন, লাগোয়া সিঁড়ি উঠে গেছে। দোতলায় উঠে আশেপাশে কাউকেই দেখা গেল না। মধ্যে বারান্দা রেখে সারি সারি বেশ কয়েকটা ঘর, সব ঘরই বন্ধ। সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে আরও একটা সিঁড়ির ছাদের দিকে চলে গেছে। সিঁড়ি পেয়ে দুজনেই পৌঁছে গেল ছাদে। অনেকগুলো লোকের ভিড়, সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে। ছাদের ওপর নানা রকম ফুল গাছের টব। এদিক ওদিক তাকাতেই বিকাশ তালুকদারের দিকে নজর পড়ল। উনি বেশ গভীর মনোযোগ দিয়েই মাটিতে পড়ে থাকা মৃত ব্যক্তির দিকে ঝুঁকে পড়েছিলেন। নীল আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো বিকাশবাবুর পাশে। ফিসফিস করে জিজ্ঞাসা করল, কি বুঝছেন বিকাশবাবু? মুখ তুলে বিকাশবাবু বললেন, ও, আপনি এসে গেছেন, থ্যাংক ইউ। বডিটা একটু দেখুন। নীল আর একটু এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। উবুর শয়ান এক বৃদ্ধ, মুখটা একপাশে কাত হয়ে রয়েছে, চোখ দুটো প্রায় ঠেলে বেরিয়ে আসার উপক্রম। যদিও দিনের আলো যথেষ্ট পরিমাণ ছিল, তবুও পকেট থেকে মোবাইল বার করে তার টর্চের আলোটা মুখের উপর ফেলল। সহসা ওর নজর পড়ল কলার দিকে। দড়ি বা ওই জাতীয় কিছু একটা দাগ। জায়গাটা এখনও লাল হয়ে ফুলে রয়েছে। ঘাড় নাড়তে নাড়তে মৃতের হাত আর হাতের আঙুলগুলো ভালো করে দেখতে আরম্ভ করল। নখের মাথায় মাটির দাগ, নখগুলোর মাথার দিকটা ছড়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন। পায়ের আঙুলগুলোরও একই অবস্থা। ঘাড় তুলে দেখতে গিয়ে মাথা এবং ঘাড়ের আঘাতের চিহ্নটাও তার চোখ এড়াল না। উঠে পড়ে নীল বলল, খানিকটা বোঝা গেল, কিন্তু বেশিক্ষণের ঘটনা নয়। এখনো শরীরে সামান্য উষ্ণতা আছে। কোনো ডাক্তার এসেছিলেন কি? তালুকদার বললেন, হ্যাঁ, ওই যে ডাক্তার সমীর ভদ্র। ইশারায় ডাকতে ডাক্তার ভদ্র উঠে এলেন। নিজের পরিচয় দিয়ে নীল বলল, আপনার কি মনে হয়? আমি তো অফিসারকে যা বলার বলে দিয়েছি। স্ট্র্যাঙ্গুলেশনের চিহ্ন রয়েছে, ঘাড়ো মাথায় চোটের আঘাত। আমার অনুমান সম্ভবত উনি ডন বৈঠক দিচ্ছিলেন। অতর্কিতে ওকে পেছন থেকে এসে কেউ গলায় ফাঁস লাগিয়ে খুব জোরে টান মারে। আসলে উনি বোধহয় রেজিস্ট করতে সময় পাননি। একটা কনফিউশন রয়েছে, মাথার এবং ঘাড়ের আঘাতটা আগে না পরে। বয়স হলেও ওনার স্বাস্থ্য বেশ ভালোই ছিল। আমার ধারণা একাধিক কারো কাজ হতে পারে। সেটাও হতে পারে। তবে ইদানিং ওনার শরীরে কয়েকটি রোগ বাসা বেঁধেছিল, সুগার, প্রেশার, থাইরয়েড। বডিটা প্রথম কে দেখেছে? এবারেরই একজন চাকর। সে এখন কোথায়? তালুকদার বললেন, ওই তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। তারপর হাতের ইশারায় চণ্ডীকে কাছে ডেকে নিলেন। কোনো ভনিতা না করে নীল সরাসরি তাকে জিজ্ঞাসা করল, ওকে এই অবস্থায় তুমিই প্রথম দেখেছিলে? হ্যাঁ বাবু, বাবু রোজ সকালে উঠে ছাদে এসে ব্যায়াম করেন। অন্যদিন আগেই নেমে যেতেন। আজ দেরি হচ্ছে দেখে আমি ওপরে ছাতু শরবত নিয়ে ছাদে এসে দেখি বাবু ওইভাবে পড়ে আছেন। তারপর তাড়াতাড়ি গিয়ে বাবুকে ডাকলুম কয়েকবার। একটা কেমন যেন গোঙানির আওয়াজ বেরোচ্ছিল গলা থেকে। আরো 2-1 ডাকার পর মনে হলো বাবু যেন কিছু একটা বলতে চাইছেন। আমি তখন কানের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করি, কিছু বলছেন বাবু? বাবু কিছু একটা তেমন বলতেই পারেননি, কিন্তু বাবুর গলা থেকে ঘর ঘর শব্দ বেরোচ্ছিল। একটা কিছু বলার চেষ্টা করছিলেন যেন। বোঝা গিয়েছিল কিছু? আমার শুনতে বা বুঝতে ভুল হতে পারে বাবু, আমাকে মাফ করবেন। যেন মনে হলো একবার তিনি বললেন অনি,
ব্যাস ওইটুকুই। তারপর ওনার মুখ থেকে আর কোনো আওয়াজ পাইনি। এরপর কি করলে? চণ্ডী একবার চারিদিকে তাকিয়ে বললেন, সঙ্গে সঙ্গে দোতলায় নেমে গিয়ে ওনার মেয়েকে খবর দিই, তারপর ওনার মেজো ছেলেকে। পুলিশে খবর দিয়েছিল কে? আগে উকিল বাবু। সামান্য বিস্মিত হয়ে নীল বলল, উকিল? কোথায় থাকেন তিনি? রাসবিহারী। ওনাকে কেন? উনি বাবুর বন্ধু ছিলেন, অনেক দিনের পুরনো বন্ধু কিনা। 3 দিন আগে উনি এসেছিলেন, বাবুই ডেকে পাঠান। উকিল বাবু সব খুলে বলতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যাবনর্মাল ডেথ। বডি তো পোস্টমর্টমে যাবে। ব্যবস্থা আমি আগেই করে ফেলেছি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার আর কিছু দেখার নেই তো? এরপর যা দেখার তা তো হসপিটালই দেখবে। বাড়ির লোকজন সব আছে তো? মোটামুটি। আপনি নিচে কোনো ঘরে বসার ব্যবস্থা করতে বলুন। আমি এখনই কিছু প্রশ্ন করব কয়েকজনকে। ছাদে যারা আছেন তারা সবাই কি বাড়ির লোক? আশেপাশের বাড়ি থেকে 2-1 বয়স্ক মানুষ এসেছেন, ওরাও আটকে গেছেন। আমি আপনার বসার ব্যবস্থা করছি। নিচে কোনো খালি ঘর আছে? হ্যাঁ বাবু, এ বাড়িতে ঘরের অভাব নেই। 1 তলায় বৈঠকখানা আছে, ওখানে হবে? হবে, ওখানে ব্যবস্থা করো। এই বাবু তোমাদের সবাইকে কিছু প্রশ্ন করবেন। চণ্ডী চলে গেল। না না, আটকে রাখার কোনো প্রশ্ন নেই, একটু জিজ্ঞাসাবাদ। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবো, একটু অপেক্ষা করতেই হবে, বুঝতেই পারছেন। মানুষটি কিছু না বলে একপাশে সরে দাঁড়ালেন। ইতিমধ্যে চণ্ডীও ফিরে এসেছে। চলেন বাবু, 1 তলাতেই চলেন। সাবেকি বৈঠকখানা, বেশ কয়েকখানা চেয়ার টেবিল আছে, একটা বুক ব্যাগও রয়েছে, মাথার ওপর ফ্যান ঘুরছে। বিকাশবাবু বডি পাঠানোর জন্য ব্যস্ত হয়ে রইলেন। নীল আর দীপু 2খানা চেয়ারে গিয়ে বসলো। তুমি একবার ওপরে গিয়ে যারা বাইরের লোক তাদেরকে একে একে পাঠিয়ে দাও। প্রথমেই এলেন বছর 65-র একজন ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরিহিত। নীল বলল, বসুন। আমি পাশের তলাতেই থাকি, আমি পাশের বাড়িতেই থাকি। খবরটা শুনে আমিও দেখতে আসি। খবরটা কোথায় শুনতে পেলেন? এই খবর এতক্ষণে সারা পাড়া রাষ্ট্র হয়ে গেছে। অনন্তদা আমার থেকে বড় হলেও ওর সঙ্গে আমি সন্ধ্যের পরে সে গল্পগুজব করতাম। আপনার নাম? আমার নাম অবলাকান্ত নিয়োগী। লাস্ট অনন্তবাবুর সঙ্গে কখন কথা হয়েছিল? কাল সন্ধেবেলাতেই। কিছু অন্যরকম মনে হয়েছিল? একটু চিন্তা করে অবলাকান্ত বললেন, হ্যাঁ, অনন্তদা এমনিতে তো শান্তিপ্রিয় লোক ছিলেন। ওনার মাছের ব্যবসা কোলে মার্কেটে। বছর 5 আগে উনি প্রতিদিন সকালে উঠে হাঁটতে চলে যেতেন। বৌদি তখনও বেঁচে। তারপর বৌদি মারা যাওয়ার পর কেমন যেন হয়ে গেলেন। বড় ছেলে অনির্বাণের ওপরে ব্যবসাটার হাল ছেড়ে দিয়েছেন, তবে পুরো হিসেবপত্র উনিই রাখতেন। কাল কেমন দেখেছিলেন? ইদানিং উনি খুব একটা শান্তিতে ছিলেন না, মুখে একটা চাপা দুঃখ জড়িয়ে থাকতো। কেন? ওনার 3 ছেলে মেয়ে, 3জনেই 3 রকম। কি রকম? বড় অনির্বাণী যা কিছু দেখাশোনা করত, আর বাকি 2জন গায়ে হাওয়া লাগানো পার্টি। ওদের জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন। অর্থাৎ উনি অশান্তিতেই ছিলেন? হ্যাঁ, আমার তো তাই মনে হতো। ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ। আরেকজন আছেন না, আপনার প্রতিবেশী? অবলাকান্ত বেরিয়ে গেলেন। একটু পরে দ্বিতীয় ভদ্রলোক এলেন। এনার বয়স 60-65-র মধ্যেই। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আপনার নাম? কাচুমাচু মুখে ভদ্রলোক বললেন, তার নাম শঙ্কর দাম। শঙ্করবাবুকে জিজ্ঞাসা করে নতুন বিশেষ কিছুই জানা গেল না। তবে 2জনের কথায় অনন্তবাবু বেশ শান্তিপ্রিয় আর সরল মানুষ। টাকা কড়ি যথেষ্ট থাকলেও ওর মধ্যে কোনো রকম গুমর বা অহংকার ছিল না। তবে 2 ছেলে মেয়ে নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন, এবং সেটা বেশ বোঝা যেত। ইতিমধ্যে বিকাশ তালুকদার ফিরে এসেছেন। এবার কাকে? একটু ভেবে নীল বলল, দেবু, সব নোট করেছিস তো? বলতে হবে না গুরু, দিন তো আর কম হলো না। বিকাশের টিপ্পনি, কিভাবে নোট করছো দীপুবাবু? শর্ট হ্যান্ডে? লং হ্যান্ডে, তবে বাংলা শর্ট হ্যান্ডে। নীলদা, ওনার কি বাংলা লং বা শর্টের কোনো আইডিয়া আছে?
জর্জ টেলিগ্রাফের কোর্স করেছে কিনা বিকাশদা? চোখ কটমটিয়ে বিকাশবাবু বললেন, বেশি পাকামি করো না ছোকরা, শেষকালে নিজের নোট নিজে উদ্ধার করতে পারবে না। কেরামতি আমার অনেক দেখা আছে। দীপু উত্তর দেওয়ার আগেই ঘরে সে ঢুকলো অনন্তবাবুর মেজ ছেলে অনিবার। স্যার, আমি আগেই বলেছি আমার খুব তাড়া রয়েছে, এখনই বেরোতে হবে। নীল একবার অনিবারের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। বেশ শক্তপোক্ত পুরুষ, একটু নায়ক নায়ক চেহারা। বিশেষ কোনো অ্যাপয়েন্টমেন্ট নাকি? অনিবারের স্বভাবটা বেশ রুক্ষ, একটু টেটিয়া সুরে বলল, বিশেষ তো বটেই। বাবা খুন হয়ে যাওয়ার পরেও? বাবা খুন হয়েছে এত ডেফিনিট হচ্ছেন কি করে? দেখেছিলেন বাবার বডি? ওই দূর থেকে। কোনো কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? শালা চোখের পুরো। এই যে চলে গেল, পারলো কিছু নিয়ে যেতে? সারা জীবন একেবারে মেছোগিরি করে কাটালো। আমাকেও বলে কিনা মাছের আড়ত সামলাতে। আপনি বলুন না মশাই, কোথায় আমি ফিল্মের হিরো হবার স্বপ্ন দেখি? দুখানা বই হাঁটোর ওপর কাপড় তুলে কয়েকটা ওই মেছোয়ালাকে নিয়ে দুষ। বাবার উপর আপনার এত রাগ? কেন রাগ হবে না তো কি পুজো করব? ওসব আমার ধাতে নেই। আরে মশাই, আমি মাত্র 25 লাখ টাকা চেয়েছিলাম। লাইনে সাইন করতে গেলে মেয়েদের ভেট দিমেশায় আমি মাত্র আমাদের জায়গা মতো ঢালতে হয় টাকা। শালা পকেট ফুটো নিয়ে কি বৃন্দাবন দর্শন হয়? তাই বুঝি একেবারে জানে খতম করে দিলেন? না মশাই, ওসব রিস্কি গেমে আমি নেই। ফেঁসে গেলে টাকাও যাবে, টুলিও যাবে। তাহলে কে মরল বলুন তো? পকেট থেকে একটা দামি সিগারেটের প্যাকেট বার করে নিজে একটা ধরিয়ে ধোয়াউড়িয়ে বলল, ছুঁচো মেরে হাত কন্দ করার বান্দা আমি নই। বুড়ো 2 দিন পর এমনি যেত, কেন মশাই ওসব ঝামেলার চালে ফাঁসতে যাব? আর কিছু জানার আছে কি? তবে একটা কথা শুনুন, আমি হচ্ছি শিল্পী মানুষ, ওসব খুন খারাপি আমার দ্বারা হবে না। আর কিছু জিজ্ঞাসা করবেন? তা এখন কোথায় যাবেন? প্রডিউসারের বাড়ি, ডিরেক্টরের বাড়ি তেল দিতে। অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, ফস করে বুড়ো গেল টেসে। এই বাবাটাই মাইরি সব কিলো করে দিল। তা যাবো এবার। কিন্তু এই অশৌচ সময়ে? কোন যুগে পড়ে রয়েছেন মশাই? ওসব কাঁচা গলায় ন্যাড়া হয়ে, ওহ সালা, ভাবতেই পারছি না। নীলকে আর কোনো বলার সুযোগ না দিয়ে সে ঘড়ি দেখল এবং তারপর বলল, আমি চললাম, পরে দরকার হলে ডেকে পাঠাবে। অনিবার সাঁই করে বেরিয়ে গেল। দীপু ওর গমনপথের দিকে তাকিয়ে বলল, বিকাশদা, আমরা কোথায় চলেছি? মুখ গম্ভীর করে তালুকদার বললেন, জাহান্নামে। বাপের উপযুক্ত ছেলে। এবার এলো অনির্বাণ, অনন্তবাবুর বড় ছেলে। কালো বরণ, ঈষৎ ময়লা শার্ট আর পাজামা, মাথার চুল উস্কো খুস্কো, মুখের মধ্যে বিষণ্ণতার ছাপ। নীলের সামনের চেয়ারে এসে বসল এবং নিজেই বলল, আমার নাম অনির্বাণ কুণ্ডু। নিশ্চয়ই আপনাদের কিছু প্রশ্ন আছে, করুন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কথাবার্তা ভদ্র এবং মার্জিত, অনিবারের মতো উদ্ধত নয়। নীলই প্রশ্ন করল, বাবার মৃতদেহ দেখেছেন? মাথা নিচু করে উত্তর দিল, হ্যাঁ, দেখেছি। আপনার কি মনে হয়? একটা আশঙ্কা আমার হয়েই ছিল, বাবার বোধহয় আরেকটু লিবারেল হওয়া উচিত ছিল। আসলে বাবা সারা জীবনই শীত গ্রীষ্ম বর্ষা কিছু না মেনেই ভোর 3টের সময় বেরিয়ে যেতেন। তারপর মাছের জোগান মিলিয়ে নিতেন, সেগুলো ঠিকমতো খুচরো বা পাইকারি ফরেদের হাতে তুলে দেওয়া, সব মিলিয়ে খুবই শ্রমসাধ্য ব্যাপার। সবই একা হাতে সামলেছেন, বুঝতেই পারছেন, হার্ড আর্নড মানি। অগোছালো হতে পারেননি কখনো, তাই হয়তো অন্যায় আবদার মেনে নেননি। মানুষটা হঠকারী ছিলেন না, তাই হয়তো সবার কাছে কঞ্জুস হয়েই রইলেন। আপনার বাবার সম্বন্ধে যা যা বললেন তা এ সবই তো আপনার অনুমান। না মিস্টার ব্যানার্জি, জ্ঞান হওয়ার পর থেকে আমি তো বাবার পাশেই ছিলাম। বাবাকে আমার ভালো লাগতো ওনার কর্মনিষ্ঠা দেখে। সেদিন থেকেই আমার মনে হয়েছিল মানুষটা বড্ড বেশি খাটেন, ওনার পাশে আমার থাকা উচিত। যার জন্য আমি লেখাপড়াটা বেশি দূর এগোতে পারিনি।
বাবা কিন্তু আমাদের 3 ভাই বোনকে একই নজরে দেখতেন। অনিবার আর অনিতার কথা তো বাদই দিচ্ছি, কারণ ও মেয়ে। বাবাও চাননি ওর লেখাপড়া ছাড়া অন্য কিছুতে মন দিক, কিন্তু বাবা চেয়েছিলেন আমি আর অনিবার ওর পাশে গিয়ে দাঁড়াই। কিন্তু অনিবার সম্ভবত এই ব্যবসাটাকে নিচু নজরে দেখত। হ্যাঁ, সেটা আমি অনিবারের কথাতেই বুঝেছি। ওর ধারণা এসব জেলেদের কাজ, কোনো ভদ্রলোক এই ব্যবসায় আসে না। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আর সেই কারণেই ও সম্পূর্ণ একটা অন্য জগতে পা রাখতে চেয়েছিল। ও বরাবরই দেখতে শুনতে ভালো, এক কথায় হ্যান্ডসাম যাকে বলে। ও চেয়েছিল সিনেমায় নায়ক হতে, কিন্তু সেখানেও তো প্রচুর পরিশ্রমের দরকার। বাবা বলতেন ও বুনো হাঁসের পালকের খোঁজে ছুটে মরছে। প্রথমে ইচ্ছে না থাকলেও উনি দিয়েছেন, কিন্তু টাকাগুলো জলে যাওয়া ছাড়া আর কিছুই হতে দেখেননি। ছোটখাটো 2-1টা ছবি 2-3 মিনিটের রোল পাওয়া ছাড়া কিছু তার হয়নি আর। আর সেই কারণেই আপনার বাবা হাত গুটিয়ে নিয়েছিলেন, তাই তো? আগে হ্যাঁ। আপনার বাবার এই মৃত্যুর জন্য আপনার কাউকে সন্দেহ হয়? হয়তো অসন্তোষ ছিল অনেকেরই, কিন্তু তাই বলে খুন বাবাকে, এটা আমি এখনো ভেবে উঠতে পারছি না। এ বাড়িতে কেউ বাবাকে এভাবে হত্যা করবে আমি কল্পনাও করতে পারছি না জাস্ট। কিন্তু এটা নিশ্চয়ই জানেন, মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। তাই বলে আরও একটা কথা আছে, আপনারা 3 ভাই বোন ছাড়া আর কি কারো নজর ছিল আপনার বাবার সম্পদের ওপরে, বা তার অন্য কোনো ভাগিদার? আছে তো, আমার বাবার বোনের ছেলে অনিমেষ, আমার পিসির ছেলে অনিকেত। এরাও কিন্তু কম কিছু যেত না, যদিও তারা এই বাড়িতে থাকে না, কিন্তু মাঝে মাঝেই আসতো। আরও বেশি আসতো আমার মা বেঁচে থাকতে। আমি তো বুঝতাম ধান্দা সবারই এক। কোটিপতি লোকটার কাছ থেকে ব্যবসার নাম করে মাঝে মধ্যেই টাকা নিত, বাবাকে পটাবার চেষ্টাও করত। বিশেষ করে অনিকেত, আমার পিস্তুত ভাই। দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টাতে জানে না, কিন্তু মহা ধুরন্ধর। জুয়ার রেসের মাঠ। আমার বাবা ওদের কারো মামা, কারো পিসে মশাই। আবার আসলে কি জানেন তো, যার যত টাকা তার তত শত্রু। হঠাৎ দীপু জিজ্ঞাসা করল, অনির্বাণ বাবু, মোটামুটি আপনাদের ব্যবসাটা বেশ বড়। শুধু মাছের আড়ত, একটা বাড়ি আছে আঁশ বড়। তা আড়ত দেখার জন্য আপনাদের কোনো ম্যানেজার ছিলেন না? হ্যাঁ আছে তো, মদন বাবু, মদন বিষ্ণু। কেমন লোক? বাবার সঙ্গে আছেন অনেকদিন, তবে খুব একটা ক্লিন চিট দিতে পারছি না। এদিক ওদিক নিশ্চয়ই কিছু করতো, বাবা সব বুঝতেন। কিন্তু লোকটা অনেক দিনের পুরনো, ব্যবসার আটঘাট বেশ বুঝতো। হয়তো কিছু হাত টান বাবা অনেক সময় দেখেও দেখতেন না। আর একটা প্রশ্ন করবো অনির্বাণ বাবু, আপনার বাবার পর সব গুরুদায়িত্ব আপনাকেই নিতে হবে, তাই না? সে তো এখনো তাই নিয়ে আছে। মা মারা যাওয়ার পর বাবা তো ব্যবসা থেকে নিজেকে প্রায় গুটিয়েই নিয়েছিলেন। ঠিক আছে। আপনার বোনের তো বিয়ে হয়নি? না। ওনাকে একটু পাঠিয়ে দিন। অনির্বাণ চলে যান। মিনিট 3-4 মধ্যেই অনিতা এলেন। সুশ্রী চেহারা, 23-24 মতো বয়স, ছিপছিপে চেহারা, ব্যবহারেও বেশ সপ্রতিভ। লক্ষ্য করার ব্যাপার, চোখে মুখে সদ্য পিতৃ হারানোর কোনো ছাপ নেই। আমায় ডেকেছেন? দীপু ওর কাজ করে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের সময় ও বরাবরই ব্যক্তিটিকে আগাপাস্তলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়। তাদের চলন বলন, হাবভাব, এই পয়েন্টগুলো ডাউন করে যায়। অনিতাকেও লক্ষ্য করে যাচ্ছিল। প্রথমেই ওর মনে হলো মেয়েটি বেশ ঔদ্ধত্য। ভ্রুকুঞ্চন দেখে মনে হয় ও বেশ বিরক্ত। প্রশ্নটা নীলই করল, আপনি তো অনন্ত কুণ্ডু বাবুর মেয়ে? হ্যাঁ, কিন্তু মিস্টার, দিস ইজ নট দ্য এক্সাক্ট টাইম ফর ইন্টারোগেশন। উই অল আর ডিপ্রেসড। ম্যাডাম, সেটা আমি জানি, এখন শোকের আবহাওয়া, কিন্তু দিস ইজ দ্য রাইট টাইম। যে টাইমটা পাস আউট হয়ে গেলে সেটা আর কোনো দিনই ফিরে আসবে না। প্রশ্ন যতই বেটার হোক না কেন, আমাদের এথিক্স বলে ওটা এখনই দরকার। তবে চিন্তা করবেন না, বিব্রত করার মতো কোনো প্রশ্নই আমি করব না। ঠিক আছে, কি জানতে চান বলুন। আপনার বাবাকে খুন করা হয়েছে, আর ইউ শিওর? কেন, আপনার কি অন্য কিছু মনে হচ্ছে? আমি কিছু ভাবার সময় পাইনি। 2-4 দিনের মধ্যে কি আপনার বাবার সঙ্গে কোনো উচ্চগ্রামে মনোমালিন্য হয়েছিল? কে বলল? এমনি জিজ্ঞাসা করছি। না, তেমন কিছু হয়নি। তা আপনি এখন কি করেন? পড়াশোনা, বিএ সেকেন্ড ইয়ার।
শুনলাম আপনার নাকি বিয়ের কথাবার্তা চলছে। কে বলল? প্রশ্ন নয়, উত্তর দিন। আমি একটি ছেলেকে পছন্দ করি, কিন্তু বাবা চাইতেন না তার সঙ্গে আমার বিয়ে হোক। কেন? সেটা বাবাই জানতো। অর্থাৎ বলতে চান না। ঠিক আছে, ওটা আমরা পরেই জেনে নেব। কাউকে আপনার সন্দেহ হয়? আমার জানা নেই, কারণ সবাই বাবার নিকট আত্মীয়। আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে কি আপনার নিয়মিত দেখা হয়? স্যার, ব্যক্তিগত প্রশ্ন, উত্তর দিতে পারছি না। আপনার মেজদা বোধ হয় বেশ কিছু টাকা চেয়েছিলেন আপনার বাবার কাছ থেকে, তাই না? মেজদাকে জিজ্ঞেস করুন। করেছি, আপনি জানেন কিনা তাই জিজ্ঞাসা করছি। চাইতে পারে। বাবার কাছে ছেলেমেয়েরা টাকা চাইবে, এ আর আশ্চর্যের কি আছে? যে বাবার কাছে কোটি কোটি টাকা আছে তার কাছে চাওয়াটা কি অন্যায়? চুরি ডাকাতি তো নয়, তাহলে আর অন্যায়টা কি? না না, অন্যায় কেন হবে? আপনিও নিশ্চয়ই চেয়েছিলেন। ওই যে বললাম, বাবার কাছে চাওয়াটা তো কোনো অপরাধ নয়। আপনাদের বিয়েটা আটকাচ্ছিল সম্ভবত টাকার জন্য, তাই না? সরি, উত্তর দিতে পারছি না। তার মানে ছিল। তা কত টাকার ডিমান্ড? সরি। ঠিক আছে, আপনি আসুন। সঠিক উত্তর না দিয়ে ভুল করলেন, আসতে পারেন। বিকাশবাবু পাশেই বসেছিলেন, মুখ বুঝিয়ে সব শুনে যাচ্ছিলেন। অনিতা চলে যাওয়ার পর বিকাশ বললেন, আর দুজনকে বোধহয় আপনার একটু নাড়াচাড়া করা উচিত, ডাক্তার ভদ্র আর অ্যাডভোকেট দুলাল চ্যাটার্জি। ঠিক বলেছেন, একবার আসতে বলুন, দুজনকে একসাথেই ডাকুন। ওরা চলে আসার পর নীল প্রথমে ডাক্তার ভদ্রকে প্রশ্ন করলেন। যদিও ফরেন্সিকে সবই জানা যাবে, তবুও আপনার অভিজ্ঞ চোখ কি বলে? একটু চিন্তা করে ডাক্তার ভদ্র বললেন, অনন্তদা আমার বহুদিনের পরিচিত। স্ত্রীর অসুখের জন্য তিনি প্রায় আমাকে ডেকে পাঠাতেন, কিন্তু নিজের জন্য নয়। ব্যায়াম করা মজবুত শরীর ছিল ওর, কিন্তু বছর কয়েক আগে স্ত্রীর মৃত্যুর পর কিছু মোক্ষম ব্যাধি ওকে ছোবল মারতে শুরু করলো। প্রচণ্ড টেনশন, অ্যাংজাইটি আর স্ত্রীর শোক, ফলে উনি ডায়াবেটিসে আক্রান্ত হন। যথারীতি আমি ওষুধপত্র দিই, কিন্তু তার সঙ্গে দেখা দিল প্রেশার আর অ্যাজমা। মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হতো। শেষ পর্যন্ত ইনহেলারের ব্যবস্থা করতে হয়েছিল। তবে নিয়মিত ব্যায়ামটা উনি ছাড়েননি। চলাফেরার অসুবিধার জন্য বাইরে না বেরিয়ে রোজ ছাদেই ব্যায়াম পর্বটি সারতেন। তবে এই দুর্ঘটনাটি না ঘটলে উনি হয়তো আরও বেশ কয়েকদিন বাঁচতেন। তাহলে বলছেন প্ল্যানফুলি ওনার চলাটা থামিয়ে দেওয়া হয়েছে? অ্যাডভোকেট চ্যাটার্জি পাশেই বসেছিলেন। নীল জিজ্ঞাসা করল, চ্যাটার্জি সাহেব, অনন্তবাবু তো ওনার যাবতীয় আইনি পরামর্শ আপনার কাছ থেকেই নিতেন। আগে হ্যাঁ, মৃত্যুর 3 দিন আগে অনন্তদা আমায় ফোন করেন। ফোনে আমায় জানান উনি উইল করতে চান, কারণ ওনার সম্পত্তির ওপর বেশ কয়েকজনের লোলুপ দৃষ্টি পড়েছে। প্রত্যেকের চোখেই লোভের ছায়া দেখতে পেয়েছিলেন উনি। ফোনে আমাকে ওনার ইচ্ছের কথা জানান। আমায় বলেন যত তাড়াতাড়ি সম্ভব ওনার ইচ্ছে অনুসারে আমি যেন কোর্ট পেপারে ওনার বয়ান লিপিবদ্ধ করে নিয়ে যাই। এবং সেটা আপনি করেছিলেন? আগে হ্যাঁ। ওনার মনে কি কোনো ভয় বা সংশয় ছিল? ছিল। একমাত্র অনির্বাণ ছাড়া উনি আর কাউকে বিশ্বাস করতেন না। অর্থাৎ ওনার মনে মৃত্যু ভয়ের একটা চিন্তা ঢুকে গিয়েছিল? আগে হ্যাঁ, এবং সেই কারণেই দ্রুত সবকিছু ব্যবস্থা নিতে হয়েছিল। এমনকি ওনার পরিচিত 2 অল্প বয়সী সাক্ষীকেও ডেকে এনেছিলেন। আপনি নিশ্চয়ই উইলের ভাগ বাটোয়ারা সম্বন্ধে আমাদের কাছে কিছু জানাবেন না? সেটা কি উচিত হবে? না, সেটা একেবারেই উচিত নয়। আরেকটা প্রশ্ন, উইলের ব্যাপারটা কি বাড়ির কেউ জানে? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। তবে আমার অ্যাটাচি সমেত আসা, সঙ্গে 2 যুবক এবং রুদ্ধদ্বার কক্ষে বেশ কিছুক্ষণ সময় কাটানো, সঠিক না জানলেও কেউ কিছু অনুমান নিশ্চয়ই করে নিয়েছে। শেষ প্রশ্ন, উইলটা পড়া হবে কবে? অনন্তবাবুর ইচ্ছে অনুসারে ওনার মৃত্যুর ঠিক 1 মাস পর সর্বসমক্ষে উইল পাঠ হবে। সেদিন সবার সামনে আমি উইল পড়ে শোনাবো। এই 1 মাস ব্যবসাপত্র দেখাশোনার সব দায়িত্ব দিয়ে গেছেন ওনার ওই জ্যেষ্ঠ পুত্র অনির্বাণ কুণ্ডুর ওপর।
ম্যানেজার বাবু ওনাকে সব বিষয়ে সাহায্য করবেন। এই 1 মাস সংসার যেমন চলছে তেমন ভাবেই চালিয়ে নিয়ে যাবেন অনির্বাণ বাবুই। এটা কি অনির্বাণ বাবু জানেন? আজই জানিয়ে দিয়ে যাব। ডাক্তার ভদ্র জিজ্ঞাসা করলেন, আমি কি এবার যেতে পারি? অফকোর্স। আপনারা যে কষ্ট করে এতক্ষণ আপনাদের সময় নষ্ট করে আছেন এটাই যথেষ্ট। ওরা দুজন চলে যাওয়ার পর বিকাশবাবু নীলের দিকে তাকিয়ে বলল, আর মাত্র একজন, অনন্তবাবুর খাস চাকর চণ্ডীকে একবার ডাকতে হবে। চণ্ডীকে ডাকা হলো। কাচুমাচু মুখে সে জড়সড় হয়ে এসে দাঁড়ালো। নীল চণ্ডীকে জিজ্ঞাসা করল, চণ্ডী, তোমাকে একটাই প্রশ্ন করব। করুন বাবু। তোমার বড়বাবুকে প্রায় শেষ অবস্থায় তুমি দেখেছিলে? আগে হ্যাঁ। তখনও কি ওনার কোনো জ্ঞান ছিল? নাকি হাত দিয়ে বুঝেছিলুম ওনার খুব আস্তে আস্তে নিঃশ্বাস পড়ছিল, আর বাবুর মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ বেরোচ্ছিল। আমি ওনার কানের কাছে মুখ নিয়ে বলছিলুম, কর্তা কিছু বলবেন? কোনো রকমে জড়ানো শব্দে উনি একটাই শব্দ উচ্চারণ করেছিলেন, তাও খুব স্পষ্ট নয়। শব্দটা কি মনে আছে? আমার মনে আছে, খুবই আস্তে বলেছিলেন অনি। ব্যাস, তারপরেই সব থেমে যায়। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর নীল বলল, এবার তুমি যাও চণ্ডী, আর যে কথা এখন আমায় বললে সেটা যেন এই বাড়ির আর কারোর কানে না যায়, মনে থাকবে? হ্যাঁ বাবু। চণ্ডী চলে যাওয়ার পর বিকাশবাবু নিজেই জিজ্ঞাসা করলেন, এবার লেট দ্য ফরেন্সিক রিপোর্ট কাম ফার্স্ট। এখন আর কিছুই বলার নেই, চলো ওটা যাক, আমি একটু ভাবি। বাড়ি ফিরে এসে নীল আর দীপুকিও সোফায় জাকিয়ে বসল। সিগারেট ধরাতে ধরাতে নীল বলল, সকাল থেকে নো ব্রেকফাস্ট, নো কফি। ময়নাকে বলবি নাকি নিজেই করে আনবি? বৌদি তো বেরিয়ে গেছে, তাই না? কটা বাজে দেখেছিস? 11টা। নন্দিনী কখন বেরিয়ে যায় জানিস না? সরি। বলে দীপু রান্নাঘরে চলে গেল। অফিসে যাওয়ার আগে নন্দিনী সব ব্যবস্থাই করে গিয়েছিল। ফ্রেঞ্চ টোস্ট রেডি, কফিও রেডি, কেবলমাত্র সেগুলো মাইক্রোওভেনে গরম করে নেওয়া। মিনিট 10 মধ্যে প্লেট সাজিয়ে দীপু এসে বসল নীলের সামনে। টোস্টে কামড় দিতে লাগলো দীপু। তারপর জিজ্ঞাসা করলো, কি বুঝলে নীলদা? খুবই অন্যমনস্ক ভঙ্গিতে ওর দিকে তাকালো। বেশ বোঝা যায় ও এখন চিন্তিত। হয়তো অনন্ত কুণ্ডুকে নিয়েই ওর ভাবনা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কি হলো? আমার কথা কি কর্ণকুহরে প্রবেশ করেছে? তন্দ্রা ভেঙে নীল জিজ্ঞাসা করলো, কিছু বলছিলি? হ্যাঁ, অনন্তকুণ্ডু। কি বুঝছো? এখন তো কোনো কিছুই বোঝাবুঝির জায়গায় আসেনি। একজন ধনী ব্যক্তি মার্ডার হয়েছেন। আমাদের ফর্মুলা মনে আছে? আছে, HWW। ইয়েস, এইচ স্ট্যান্ড ফর হাউ, অর্থাৎ কেমন করে। বলতো, অনন্তবাবুর মার্ডারের ওয়েপেনটা কি হতে পারে? গলায় ফাঁস নাকি মাথায় আঘাত, কোনটা? দুটোই হতে পারে, অথবা দুটোর যে কোনো একটা। আর আমি একটা জিনিস ভাবছিলাম, খুব শক্ত আর ভোঁতা কিছু দিয়ে ঘাড়ে আঘাত করা হয়েছে। যে মেরেছে তার গায়ে বেশ শক্তি। সে জিনিসটা কি, সেটা কি আন্দাজ করতে পেরেছো? একটা কথা তোকে আমি অনেকবারই বলেছি, অকুস্থানে গিয়ে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশটা দেখবি। শুধু চোখ নয়, মনটাকেও কাজে লাগাবি। এমনকি কিছুই তোর চোখে পড়েনি? ও মাই গড, আমার একেবারেই মনে ছিল না। ছাদে ব্যায়ামের অনেক সরঞ্জামই ছিল, তার মধ্যে কিছু একটা হয়তো ব্যবহার হয়েছে, যেমন ধরো ডাম্বেল বা বিভিন্ন ওয়েট লিফটিংও ছিল। বেশ বোঝা যায় যে সেগুলো এখন আর ব্যবহৃত হয় না, কারণ ডাক্তারের বারণ, হয়তো প্রেশার বা হার্টের ট্রাবলের জন্য। আরও একটা বস্তু ছিল, সেটাও বর্তমানে ব্যবহার করা হতো না। মনে পড়ছে কিছু? দীপু ঠোঁট উল্টল। ছাদের কোণে ছিল দুটো মুগুর। সাধারণত যারা কুস্তি করেন তারা নিয়মিত মুগুর ভাজেন। দীপু যেন লাফিয়ে উঠল। ইয়েস নীলদা, এক কোণে দুটোই দাঁড় করানো ছিল। কে বলতে পারে এই দুটোর কোনো একটা দিয়ে পেছন থেকে, মানে অনন্তবাবু যখন বুক ডন দিচ্ছিলেন ওর ঘাড়ে বা মাথায় আঘাত করেনি? ইয়েস, হতে পারে, 100 বার হতে পারে।
তাহলে ওই দুটোর যে কোনো একটা হ্যান্ডেলে খুনির হাতের ছাপ পাওয়া যাবে। অনুমান মিথ্যে না হলে সেটা পাওয়া যাবে। তাহলে তো বিকাশদাকে এক্ষুনি ফোন করা দরকার। কিন্তু খুনি যদি আমরা চলে আসার পর মুকুট দুটোকে সরিয়ে ফেলে? অসম্ভব কিছুই নয়। তবে আমি দেখছি ফটোগ্রাফার সেই বাড়ির সঙ্গে ছাদের চারপাশেও ছবি নিয়েছেন। সরিয়ে দিলেও সেটা ধরা পড়বে। কিন্তু তার আগের কথা শেষ না করেই নীল ওর সেলফোনটা থেকে বিকাশবাবুকে ফোন করল। বিকাশবাবু থানাতেই ছিলেন। ফোন ধরে বললেন, হ্যাঁ ব্যানার্জি সাহেব বলুন। একটা জিনিস আমাদের কালেক্ট করা উচিত ছিল। কি বলুন তো? ছাদের এক কোণে একটা মুগুর দাঁড় করানো ছিল, লক্ষ্য করেছিলেন? হ্যাঁ। এখনই কাউকে পাঠান কুণ্ডু বাড়িতে, কোনো এসআইকে পাঠাবেন। 2টো মুগুর আর হ্যান্ড ডাম্বেল এবং অন্য কোনো সন্দেহজনক বস্তু, সেগুলোকে তুলে নেবেন। ওগুলোর গায়ে ধুলোর আস্তরণ। যদি কেউ ওগুলোর একটাও ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট থাকবে। একেবারেই দেরি করা চলবে না। আর কোনো নাইলন কর্ড বা শক্ত দড়ি, সেগুলোরও খোঁজ নিতে বলবেন। ওপাশ থেকে বিকাশবাবু বললেন, ইয়েস আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। ফোন কেটে দিয়ে নীল বলল, আরও একটা মজার ব্যাপার লক্ষ্য করেছিলে? কি বলতো? চণ্ডী শেষবারের মতো 2টি বর্ণ স্পষ্ট না হলেও অস্পষ্টভাবে শুনেছিল অনন্তবাবুর শেষ সংলাপে। কি মনে আছে? আছে, অনি। ইয়েস, অনি। কি বলতে চেয়েছিলেন অনন্তবাবু? খুনিকে চিনতে পেরে তার নাম, নাকি তার সবচেয়ে বিশ্বস্ত ছেলেটির নামের প্রথম 2টো বর্ণ? একটু আগে তুমি বললে মজার ব্যাপার। বলেছি। কেন বলেছি বলতো? একমাত্র চণ্ডী, ডাক্তার ভদ্র আর অ্যাডভোকেট দুলাল চ্যাটার্জি ছাড়া আর সবার নামে শুরু অনি দিয়ে। অনির্বাণ, অনিবার, অনিতা, মামাতো ভাই অনিলেশ, পিস্তুত ভাই অনিকেত একসঙ্গে বসে নাম রেখেছিল কিনা কে জানে। কনফিউজিং রে। এর মধ্যে সে কোনো অনি যার নামটা আর শেষ পর্যন্ত উচ্চারণ করতে পারেননি অনন্তবাবু। তোমার হুঁটি এখন গভীর জলের নিচে। একঝাঁক রুই কাতলার মধ্যে কোনটা কার্তিক আর কোনটা গণেশ, তাকে তো চেনা রীতিমতো কষ্টসাধ্য। হুঁর ব্যাপারটা তো শেষের কথা, তার আগে জানতে হবে মোটিভটা কি। হোয়াই দিস মার্ডার? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অর্থ, আর সেই অর্থ এনেছে জেলাসি। অর্থের ভাগ নিয়ে জেলাসি তো আসতেই পারে, কিন্তু অ্যাকচুয়াল লিগাল রাইট এখানে 3 জনের, অনির্বাণ, অনিবার আর অনিতা। অনন্তবাবু যদি কোনো উইল না করে গিয়ে থাকেন তাহলে 3 জনেরই লেজিটিমেট ক্লেইম রয়েছে। আর যদি উইল করে কোনো একজনকে বা ঠিক সমানভাবে ডিস্ট্রিবিউশন করে না থাকে তাহলে যারা বঞ্চিত বলে মনে করবে তাদের মধ্যে কেউই প্রতিহিংসা পরায়ণ হতে পারে। কিন্তু দীপু, আসলে উইলের সারাংশ তো আমরা জানি না। আমার মনে হয় ভাগিদাররাও তেমন কিছু জানে না। অন্তত দুলাল চ্যাটার্জির ভাবনা তো সেই রকমই। এর ওপর আছে কিছু নেপো, মামাতো ভাই, পিস্তত ভাই। তাদের নামেরও প্রথম 2টি বর্ণ অনি দিয়েই। তাদেরও যে কেউ খুনটা করতে পারে। তাহলে তো ধরে নিতে হবে সেই রাত্রে বাড়ির লোক ছাড়াও আরও কেউ ছিল বাড়িতে। হ্যাঁ, হতে পারে। কিন্তু পাড়ার 2 বৃদ্ধ প্রতিবেশী ছাড়া আমরা তো আর কাউকেই দেখিনি। সেটা তদন্ত সাপেক্ষ। এখন আমাদের ওয়েট করতে হবে ফরেন্সিক রিপোর্টের ওপর। আসলে ঠিক কি দিয়ে অনন্তবাবুকে খুন করা হয়েছিল এবং কোন ওয়েপেনটা আগে আর কোনটা পরে। তুমি ঠিকই বলেছ নীলদা, অস্ত্র অনেক সময় খুনিকে চিনতে সাহায্য করে। আরও একটা চিন্তা আমার মাথায় স্ট্রাইক করছে, মাছের কারবারটা বর্তমানে কেমন চলছিল। বড় ছেলে অনির্বাণ কতটা সিনসিয়ার ছিল তার ব্যবসায়, আর কতটা অনুভূতিশীল ছিল তার 2 ভাই বোনের প্রতি। জটিল মনে হচ্ছে না? জটিলতার জাল ছেঁড়াটাই তো আমাদের কাজ রে। এখন আমাদের প্রধান টার্গেট অনন্তবাবুর, মানে খুন হওয়া মানুষটার চারপাশের সবকিছু খুঁটিয়ে দেখা। 3 দিনের মধ্যে এসে গেল পোস্টমর্টেম রিপোর্ট। বিকাশবাবু নিজেই এলেন পিএম রিপোর্টের ফটোকপি সঙ্গে করে। রিপোর্ট পড়ার আগে নীল জিজ্ঞাসা করল, কি বলছে? বিকাশবাবু সপ্রশংস দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বললেন, আপনার ধারণাই ঠিক। অনন্তবাবু যখন ডন বৈঠক দিচ্ছিলেন ওনার অলক্ষ্যে সেদিন একজন ব্যক্তি ছাদে উঠেছিল, এবং অনন্তবাবু যখন বুক ডন দেওয়ার জন্য বুক নামিয়েছেন সেই সময়ই পেছন থেকে তার মাথায় সজোরে আঘাত করে মুগুর দিয়ে,
একবার নয়, দুবার, এবং তাতেই তিনি সম্ভবত মুখ থুবড়ে পড়েন। তাহলে গলায় ফাঁসটা কেন? অনন্তবাবু বেশ ঘাট্টা করতে মানুষ, চিরদিন ব্যায়াম করা শরীর। খুনির মনে হয়েছিল হয়তো ওই আঘাতে তার মৃত্যু নাও হতে পারে, তাই সেই ব্যক্তি কোনো নাইলন দড়ি দিয়ে তার গলা পিছিয়ে ধরে। লোকটির গায়ে যে বেশ শক্তি আছে সেটা বলাই যেতে পারে। দীপুও ছিল। ও বলল, কোনো একজন না দুজন, কি মনে হয়? সেটা হতে পারে। প্রথম আঘাতে হয়তো অনন্তবাবুর তখনও মৃত্যু হয়নি, যার জন্য সেকেন্ড অ্যাটাক, দড়ির ফাঁস। ঠিকই বলেছেন। আমার ধারণা তিনি বৃষস্কন্ধ ব্যক্তি, বেশ মোটা এবং শক্ত গণ্ডদেশ। তিনি কাহিল হয়ে মৃতপ্রায় হয়ে গেছিলেন, কিন্তু তখনও সম্ভবত দেহে প্রাণ ছিল। তার কথা বলার শক্তি ছিল না, তবু তিনি গোঙানির মধ্যেই ওই বর্ণ দুটি চণ্ডীর কানে পৌঁছে দিতে পেরেছিলেন। এক্ষেত্রে আমার অনুমান খুনি বা খুনিদের তিনি চিনতে পেরেছিলেন। প্রথম দুটি বর্ণ উচ্চারণের পরই তিনি জ্ঞান হারান। হয়তো সেই মুহূর্তে তাকে হসপিটালাইজ করতে পারলে বাঁচানো যেতে পারত। ডাক্তার ভদ্রের মতো ওনার শ্বাসকষ্টের অসুবিধে ছিল, ফলে রেজিস্ট করতে পারেননি। বিকাশবাবু, আপনার ধারণা হয়তো 100 ভাগই সত্য। যিনি যাবার তিনি গেছেন, কিন্তু আমাদের তো এবার আসল কাজ শুরু। আমাদের খুঁজে বার করতে হবে সেই দুটি অথবা একটি ব্যক্তিকে, কারণ কোনো একজনের পক্ষে মুগুরের আঘাত এবং গলায় ফাঁস টানা, এই আক্রমণ কোনো একজনের পক্ষে একটু বেশি ঝুঁকি সাপেক্ষ। আসলে আমরা এখনো অনেকটাই জলে। আপনি এখন কিভাবে এগোতে চান? সেই প্রশ্নের উত্তর না দিয়ে নীল বলল, আমাদের ওই বাড়িতে যাওয়াটা দরকার। খুনি কে সেটা নিশ্চয়ই একদিন বের হবে, কিন্তু খুন হওয়া মানুষটার চারপাশটা যে ঘাটতে হবে। মার্ডারার নয় ভিকটিম। কবে যেতে চান বলুন? আজ হলে আর কাল নয়। আর একটা কথা, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট কি? না, মুগুরের হাতলে কোনো ফিঙ্গারপ্রিন্ট আসেনি। যতদূর মনে হয় রুমাল জাতীয় কিছু দিয়ে মুগুরটি ধরা হয়েছিল। অর্থাৎ এটি একটি পূর্ব পরিকল্পিত খুন। আই থিঙ্ক সো। আজ শুক্রবার, ওদের জানিয়ে দিন আগামী রবিবার পুলিশ যাবে এনকোয়ারির জন্য। বাড়ির প্রত্যেকেই যেন বাড়িতে উপস্থিত থাকেন। বলবেন এটা পুলিশের অর্ডার। বেশ, তাই হবে। আমি সবাইকে ইনফর্ম করে দিচ্ছি। বিকাশবাবু চলে যাওয়ার পর নীল আবার গভীর ভাবনায় ডুব দিল। হাতে কোনো কেস টেসেলে দীপু প্রায় 8টার মতোই লেগে থাকে নীলের সঙ্গে। লক্ষ্য করে ওর প্রতিটি মুভমেন্ট, মুখের প্রতিটি রেখা পড়বার চেষ্টা করে। নীলকে লক্ষ্য করতে করতে দীপু বলল, একটু শেয়ার করা যায় না? কথাটা নীলেরও কানে গিয়েছিল। দীপুর দিকে বেশ গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রায় স্বগতিকটই বিড়বিড় করল সে। শুধুই কি অর্থ? কিছু কি বলছো নীলদা? চটকা ভাঙে। আস্তে আস্তে কেটে কেটে বলল ও, একজন ধনী ব্যক্তি, দেদার সচ্ছল অবস্থা, কিন্তু সেই অর্থের দাবিদার অনেকেই। 3 ছেলে মেয়ে ছাড়াও একজন বোনের ছেলে আর শালার ছেলে, তারাও ভাগ বসাতে চায়। গুড়ের খোলা মুখে হাড়ি বসানো থাকলে সেখানে মাছিরা আসবেই, পিঁপড়েরাও আসবে, এবং সেটা খুবই ন্যাচারাল। তুমি তো সব পুরনো কথাই রিপিট করছো। করছি, কারণ এই কথাবার্তাগুলো সবার আগে ভেসে আসে। কিন্তু কিন্তু আর কি কোনো কারণ থাকতে পারে না? তোমার কি মনে হয় এই হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো কারণ থাকতে পারে? থাকতে পারে না? তুমি কি তেমন কোনো ব্যাপারে গেস করেছো? না, এখনো তেমন কোনো সূত্র বা ইঙ্গিত আমার কাছে নেই। তবে মনে রাখিস, এখনো ওনার উইলটা পড়া হয়নি। তো উইলটা পড়া হলে ভাবা যেতে পারত যে ভাগে কম পেয়েছে সে রাগের মাথায় খুনটা করে দিয়েছে। কিন্তু উইল পড়ার আগেই এমন ঘটনা ঘটবে কেন? কেউই জানে না যে কে কি ভাগ পেয়েছে বা পাবে। তাহলে অযথা কেন এমন কেউ রিস্কি অ্যাটেম্প্ট নেবে? খুনটা হয়েছে তখন সবে ভোর হয়েছে, প্রকাশ্য দিবালোকে এতটা ঝুঁকি। গুলি করা বা পেছন থেকে ছুরি দিয়ে গলায় ফাঁস দেওয়ার মতো ব্যাপার হলে খুনি হয়তো বেশিক্ষণ সময় লাগতো না। কিন্তু খুনি অন্যতর কোনো প্রহিংসায় প্রায় মরিয়া হয়েই শক্তিমান লোকটিকে হত্যার ঝুঁকি নিয়েছিল। কি সেটা? না রে, আমার ভাবনাটা সঠিক নাও হতে পারে, কিন্তু একটা ইনটিউশন তো কাজ করে। সবসময় যা আমরা চোখের সামনে দেখি সেটা তো ঠিক নাও হতে পারে।
যা দেখতে পাওয়া যাচ্ছে না, আসল সত্যের আড়ালে হয়তো সেটাই লুকিয়ে বসে আছে। তাহলে? তাহলে আবার কি? আগে তো রবিবারে চল, ঘাটাঘাটি করি। পাক ঘাটলেও তো অনেক সময় সোনার টুকরো পেলেও পাওয়া যেতে পারে। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। কি সেটা? ওই উইল, যেটা একটা নির্দিষ্ট সময়ের আগে পড়া যাবে না। তুমি তো অ্যাডভোকেট সাহেবের কাছ থেকেই জেনে নিতে পারো। না রে, মৃতের শেষ ইচ্ছেটাকে বোধহয় সম্মান দেওয়াই উচিত। রবিবার দুপুরের মধ্যেই নীল আর দীপু চেতলার বাড়িতে গিয়ে উঠল। একটু পরেই এলেন বিকাশ তালুকদার। অপঘাত মৃত্যু বলে মর্গ থেকে বডি ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই সৎকার কর্ম শেষ হয়ে যায়। তারপর 3 দিনে ঘাট ইত্যাদি শ্রাদ্ধ শান্তির কাজও শেষ হয়। কিন্তু আত্মীয় স্বজন তখনও কয়েকজন ছিল। এ বাড়িতে লোকজন ছাড়াও বাড়িতে তখনও ছিলেন অনন্তবাবুর বোন সুলোচনা দেবী। তারও বয়স হয়েছে। তার স্বামী নগেনবাবুও ছিলেন, তারও প্রায় অনেক বয়স। ম্যানেজার মদন বিষ্ণুও ছিল। চণ্ডী তখন টুকটাক কাজকর্ম সারছিল। মোটামুটি হলঘর তখন জমজমাট। সবাইকে একসঙ্গে দেখে নীল বিকাশবাবুকে বললেন, এ তো মাছের বাজার, আমি তো একটু আলাদাভাবে কথা বলবো, দেখুন ব্যবস্থা করা যায় কি না। ব্যবস্থা হলো। তখনকার মতো প্রত্যেকেই যে যার নিজের ঘরে ফিরে গেলেন। নীল প্রথমেই ডাকলো অনন্তবাবুর বোন সুলোচনা দেবীকে। রংটা ময়লা ময়লা, বয়স এটাকে একটু বেশিই বাড়িয়ে দিয়েছে। একটু গিন্নিবান্নি চেহারা, মাথায় সিঁদুর আর অলংকার বলতে কয়েক গাছা চুড়ি আর পলা। মহিলাকে একটু আড়ষ্ট লাগলো। নীলকে বসতে বলল। তারপর ছোট্ট কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করলো। আপনি তো অনন্তবাবুর বোন। মহিলার মুখে সামান্য বিরক্তি, সেটা লক্ষ্য করে নীল বলল, আমি কি কোনো অস্বস্তিকর প্রশ্ন করলাম? একটু চুপ করে থাকার পর সুলোচনা বললেন, একই বাবার ছেলে মেয়ে যখন, তখন তো ও আমার দাদাই। তবে তবে এ বাড়িতে আমার বড় একটা আশা হয় না, বলতে পারেন আসতাম না। কেন জানতে পারি? আমার দাদার সেটা পছন্দ ছিল না। সে কি? আপনি তো অনন্তবাবুর নিজের বোন। আমার বাবা অনাদি কুণ্ডু অনেক ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিলেন, যেটা আমার দাদার পছন্দ ছিল না। কেন? আমার স্বামীর খুব একটা ভালো রোজগার ছিল না, সামান্য মাইনের চাকরি করত। সেটা তো হতেই পারে। আপনাদের কি লাভ ম্যারেজ? আমাদের সময় ছেলে মেয়েদের প্রেম করে বিয়ে করাটা গার্জেনরা পছন্দ করতেন না, দাদাও করেনি। কিন্তু বাবা কোনো আপত্তি করেননি, আমার মাও না। কিন্তু দাদার ছিল ঘোর আপত্তি। বাধাও দিতে চেয়েছিলেন, কিন্তু বাবা ছিলেন কড়া ধাঁচের মানুষ। ওনার মুখের উপর কথা বলার সাহস ছিল না কারো। তাই বিয়েটা হয়েছিল বেশ ধুমধাম করেই। আমার বিয়ের দিনে দাদা বাড়িতেই ছিল না। বাবা যতদিন বেঁচে ছিলেন বাবার কাছে আসতাম। তারপর বাবাও গেলেন, মাও গেলেন। আর বেশ বুঝতে পারতাম দাদার সঙ্গে বাবার একটা ব্যাপার নিয়ে খুবই মনোমালিন্য হতো। সেটা কি? বাবা চেয়েছিলেন আমার কম রোজগারের স্বামীকে বেশ কিছু টাকা করে দিয়ে ওর একটা নিজস্ব ব্যবসা করিয়ে দিতে, কিন্তু সেটা হয়নি। জানি সেটা দাদার কারণেই, অথচ দাদা নিজে থাকো সব। আপনি কিছু গোপন করতে চাইছেন? কিছু কথা গোপন থাকাই ভালো। বেশ, এবার বলুন ওনার আপত্তির কারণটা কি? ওই যে বিয়ের সময় অজস্র খরচ হওয়ায় নাকি ব্যবসা থেকে অনেক টাকা তোলা হয়ে গিয়েছিল। সেটা জানার পর আমার স্বামী তার শ্বশুরের কাছ থেকে একটা টাকাও নেননি। আর আমিও দাদার নীরবতার জন্যই এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিলাম। তবে একমাত্র দাদা তো, তার অপঘাত মৃত্যু, শেষবারের মতো না এসে থাকতে পারিনি। আপনার বৌদি কেমন ছিলেন? ফের সামান্য সময়ের জন্য চুপ করে বসে রইলেন সুলোচনা দেবী। তারপর একসময় বললেন,
প্রমীলা বৌদির বোধহয় কোনো তুলনাই হয় না। না, মাটির মানুষ নয়, কিন্তু প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেও পারতেন। আমার দাদা যে আমাকে নানাভাবে বঞ্চিত করেছে, এটা বৌদি কোনোদিনও মেনে নিতে পারেননি। আমার স্বামীর নির্দেশে আমি এ বাড়িতে পা দিতাম না, কিন্তু বৌদি মাসে অন্তত একবার কি দুবার আমার ভাড়া বাড়ির 2 কামরার ঘরে যেতেন। আমাদের অবস্থা উনি খুব ভালো করেই বুঝতেন। হয়তো এ নিয়ে দাদার সঙ্গে বৌদির মনোমালিন্য হতো, কিন্তু বৌদি বড় রাশভারী মহিলা ছিলেন। নিজে যেটা উচিত মনে করতেন সেটাই করতেন। আমাদের বাড়িতে যাওয়াটা দাদার পছন্দ ছিল না, কিন্তু বৌদি সেসব পরোয়াও করতেন না। আবার বৌদিকে ঘাটাতেও দাদা ভরসা পেতেন না। কারণ দাদা ঘাড় গুঁজে ব্যবসা করে তো, কিন্তু ব্যবসার হালটা ছিল বৌদির হাতে। বৌদির বৈষয়িক ব্যাপারে জ্ঞান ছিল প্রচুর। উনি না থাকলে হে ব্যবসা এত রমরমিয়ে উঠত না। কোলে মার্কেটের যে অত বড় বাড়িটা দাদা তো কিনতেই চাইছিলেন না, কিন্তু ওই যে বললাম দূরদৃষ্টি, বৌদিই জোর করে বাড়িটা কিনিয়েছিলেন। আজ সেটার দাম কত কত প্রমোটার দাদার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকেও অনেকবার টাকা কড়ি দিয়ে একটা ব্যবসা করার কথা বলেছিলেন, কিন্তু আমার স্বামী এসব চান না। তাই। কিন্তু আপনার ছেলে, নামটা যেন কি? অনিলেশ মণ্ডল। হ্যাঁ, কিন্তু অনিলেশ বাবু তো রীতিমতো এই বাড়িতে যাওয়া আসা করেন। কথাটা শুনে সুলোচনা দেবী মাথা হেট করে রইলেন। নীল বলল, বলতে আপত্তি আছে? বলতে খারাপ লাগছে। অনিলেশ ঠিক ওর বাবার উল্টো। এখনকার ছেলে তো, বয়স কম, রক্ত গরম। ওর বাবার আর আমার ওপর ওর খুব রাগ। কেন? কেন আমরা আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হব? দাদুর মেয়ে হিসাবে আমারও এই সম্পত্তিতে ভাগ আছে। ওর মামার কোনো অধিকার নেই সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করে। ওর ধারণায় ওর মামা একজন চিটিংবাজ, আমাদের ঠকিয়েছে। ও বলে বাবার সম্পত্তিতে ছেলে মেয়ে দুজনেরই নাকি সমান অধিকার। কথাটার সত্য মিথ্যা আমি জানি না, হবে হয়তো। অনিলেশ বেঠিক কিছু বলেনি, আজকের আইন তেমনটাই বলে। তা এই নিয়ে কি আপনার দাদার সঙ্গে আপনার ছেলের কোনো বাগবিতণ্ডা হয়েছিল? বলতে পারবো না, তবে ওর মামার উপর ওর প্রচণ্ড রাগ। এর জন্য মামাকে খুনও করতে পারে? এসব কি বলছেন? রাগারাগি ঝগড়াঝাটি হতেই পারে, মামার সঙ্গে তর্ক বিতর্ক করতে পারে, তাই বলে খুন? না না, আমি এসব ভাবতেই পারি না। ঠিক আছে, আপনি আসুন। সুলোচনা চলে যাওয়ার পর একে একে অনেকেই এলো। তাদের কাছ থেকে আগে যা বয়ান পাওয়া গিয়েছিল সেগুলোই তারা উগরে দিল। কিন্তু একটি চমকপ্রদ সংবাদ পেল প্রমীলা দেবীর দাদার ছেলে অনিকেত সাহার কাছ থেকে। এমনিতে আইনত শালার কোনো লেজিটিমেট ক্লেম থাকতে পারে না, কিন্তু অন্য একটি কারণে তার রাগ এবং ঘৃণা দুটোই ছিল অনন্তকুণ্ডুর ওপর। অনিকেতের বক্তব্যের সারাংশ ছিল অনেকটা এই রকম। তার পিসেমশাই মানে অনন্তকুণ্ডু লোকের চোখে শান্ত, ভদ্র এবং নিষ্ঠাভরে ব্যবসা করেন। ধনী হিসেবে বেশ খ্যাতিও রয়েছে, কিন্তু লোকটি আদ্যপান্ত একটা লুচ্চা। ঘরে পিসিমার মতো দেবী সদৃশ্য একটি স্ত্রী থাকা সত্ত্বেও তিনি একজন মহিলার প্রতি প্রচণ্ডভাবে আসক্ত ছিলেন। নিয়মিত বেশ্যাগমন ও সুরাপানেও তার কোনো খামতি ছিল না। এমনও দিন গেছে পিসিমার প্রাণ ওষ্ঠাগত হয়ে থাকত। আরও বড় একটি স্ক্যান্ডাল, যার জন্য পিসিমা মরমর করে থাকতেন। অনিকেত থামলে নীল জিজ্ঞাসা করে, স্ক্যান্ডালটা সম্বন্ধে কিছু জানা আছে? আমার যখন 15-16 বছর বয়স, তখন থেকে আমি প্রায়ই পিসিমার কাছে আসতাম। আমাকে উনি খুব ভালোবাসতেন। নিজের হাতে সংসারের সব হাল ধরলেও পিসিমা বড় মনোকষ্টে ভুগতেন, আড়ালে চোখের জলও ফেলতেন। কেন? আমি জিজ্ঞেস করেছিলাম পিসিমাকে। প্রথম কিছুই বলতেন না, কিন্তু একদিন বলেই ফেলেছিলেন,
এই বাড়িতে বরাবরই 2-3 জন ঝি চাকর বাকর থাকতই। এর মধ্যে একজন ছিল জ্যোৎস্না, যুবতী মেয়ে। পেটের দায়ে কুণ্ডু বাড়িতে কাজ নিয়ে এসেছিল। ভরা স্বাস্থ্যের এক যুবতী, খুব সুন্দরী না হলেও যৌবনের তো একটা চটক থাকে। এর আগে পিসেমশাইয়ের যা কিছু বদ খেয়াল মেটাতেন সব বাড়ির বাইরে, কিন্তু জ্যোৎস্না আসার পর পিসেমশাইয়ের নজর পড়েছিল তার উপর। তারপর যা হয়, জ্যোৎস্না গর্ভবতী হয়। পিসিমা আর নিজেকে ধরে রাখতে পারেননি। খুব নাকি অশান্তি হয়েছিল সেই সময়। তারপরেই তো সব রহস্য। জ্যোৎস্নাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। পিসিমাও তার কোনো উত্তর দিতে পারেননি। তবে পিসিমার মুখেই শোনা গিয়েছিল জ্যোৎস্নার নাকি একটি ছেলে হয়। সে কোথায় কেউই জানে না। তাহলে পিসেমশাই সবই জানত। সেই জ্যোৎস্না এখন বেঁচে আছে কিনা তাও কেউ জানে না। হয়তো পিসেমশাই জানতেন, তবে পিসিমা বলেছিলেন জ্যোৎস্নার ছেলেটা নাকি এখনো বেঁচে আছে। সে কোথায়? পিসিমা কিছু জানাননি? না, হয়তো পিসিমাও তেমনভাবে কিছু জানেন না, বা জেনেও মুখ খোলেননি। আসলে গোপন করে গেছেন। অবশ্য এর আগেও এই সংসারে 2 জন নবাগত এসে গিয়েছিলেন, অনির্বাণ আর অনিবার, তারপর অনিতা। তবে অনিতার জন্মের পর পিসেমশাই কিন্তু একেবারেই পাল্টে গিয়েছিলেন। মদ আর মেয়ে মানুষ দুটো ব্যাপার থেকে একেবারে সরে এসেছিলেন। কারণ অনির্বাণ আর অনিবার তখন বড় হয়ে গিয়েছে। অনির্বাণ আর আমি একই বয়সের। পিসেমশাইয়ের ব্যবসায় অনির্বাণকে পুরোপুরি জুড়ে দিলেন, আর অনিবার তো এই ব্যবসার মধ্যে থাকতেই চায়নি। ও অন্য লাইনে থাকার চেষ্টা করেছিল। বছর 5 আগে পিসিমাও চলে যান। তবে এইটুকু আমি বলতে পারি, পিসিমার মতন ভালো মানুষ অনেক দুঃখ আর কষ্ট নিয়ে মারা গিয়েছেন। পাপের শাস্তি পিসিমা এই কথাটা বলতেন প্রায়। ঘড়া ঘড়া জল ঢেলেও পাপ ধুয়ে ফেলা যায় না। পিসিমা চলে যাবার পর পিসেমশাইও একেবারে ভেঙে পড়েছিলেন। তোমার পিসেমশাইকে খুন করতে পারে বলে তোমার মনে হয়? সেটা কেমন করে বলবো, তবে পিসেমশাইয়ের ওপর অনেকের রাগ ছিল, এটা আমি বলতে পারি। তারা কারা? পার্টিকুলার কারো নাম বলতে পারবো না, তবে অনেকেই। এটা তো আপনাকে খুঁজে বার করতে হবে। আপনি তো ইনভেস্টিগেটর। তুমিও তো মারতে পারো, তোমারও তো কিছু রাগ ছিল। একটু তো রাগ ছিলই, সেটা পিসিমার ওপর ইনজাস্টিসের জন্য। তার জন্য খুন? নো স্যার। তাছাড়া শুধু মুখে বললেই তো হবে না, আপনাকে তো প্রমাণ করতে হবে। ইউ আর রাইট। তা তুমি এখন কি করো? বিএসসি পাশ করার পর আমি কম্পিউটার সায়েন্সে নিয়ে কোর্স করছি। এখন একটা মোটামুটি ভালো চাকরি করি। তোমার পিসেমশাই একটা উইল করে গেছেন, জানো নিশ্চয়ই। কেমন করে জানবো? করতেই পারে। অঢেল সম্পত্তি, ছেলে মেয়েদের মধ্যে আকচা আকচি করাই তো উচিত। এই ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই? আপনার কি মনে হয় আমি পিসেমশাইয়ের সম্পত্তির জন্য লালায়িত? সরি টু সে, আমার সঙ্গে এ বাড়ির সম্পর্ক পিসিমার সুবাদে। পিসিমার টানে আমার এ বাড়িতে আসা যাওয়া। পিসিমা নেই, আসা যাওয়াও নেই। কিন্তু এখন আসি অনির্বাণের জন্য। অনির্বাণ অনেকটা পিসিমার মতো, খুব ভালো মানুষ। নিজের মতো থাকেন, ব্যবসা নিয়েই মেতে আছেন, ব্যাস। তবে পিসেমশাইয়ের সঙ্গে দেখা করতাম, কথাবার্তাও বলতাম। একটা ব্যাপারে উনি খুবই অরেড ছিলেন। অনিবার আর অনিতা প্র্যাকটিক্যালি ওনার হেডেক ছিল আর কি। ওদের দুজনেরই টাকার চাহিদা বিপুল। এখন উইল নিয়ে চিন্তা করবে ওরা। কে কি পেল না পেল তা নিয়ে আমার মাথা ঘামাবার তো দরকার নেই। তার মানে তুমি কিছুই আশা করো না? পাগল বা মূর্খ দুটোর কোনোটাই আমি নই। আর কদিন পরেই তো সবার সামনে উইলটা পড়া হবে, থাকছো নিশ্চয়ই? না, এটা ওদের ব্যাপার। একটা কথা বলি মিস্টার ব্যানার্জি, আমি যা রোজগার করি আমার আর আমার বাবা মায়ের ভালোভাবেই চলে যায়। কারো দায়ের দান। বিয়ে করনি? করব। একটি মেয়েকে আমি ভালোবাসি, তাকেই করব।
এবার কি আমি যেতে পারি? আর একটা প্রশ্ন, বলুন। এই বাড়ির সকলেরই নাম শুরু হয় অনি দিয়ে, ইভেন তোমার নামেরও শুরুটা তাই। এমনটা হলো কেন? এটা কি উদ্দেশ্যমূলক? কাকতালীয়। নামটা রেখেছেন আমার বাবা। উত্তরটা তিনিই বলতে পারবেন। অনিকেত চলে যাওয়ার পর বিকাশ তালুকদার বললেন, ছেলেটাকে দেখে কি মনে হলো? সামান্য চিন্তা করে নীল বলল, হয়তো ছেলেটা সত্যিই বলছে, অথবা আমাদের মিসগাইড করার জন্য গল্প বানাচ্ছে। অনন্তবাবু সম্বন্ধে আমরা শুনেছি উনি খুব নির্মল চরিত্রের ভোলাভালা মানুষ ছিলেন, কিন্তু অনিকেত যা বলল সেটা সম্পূর্ণ বিপরীত কথা। এতেও লাভ? লাভ হয়তো কিছু নেই, কিন্তু রাগ আছে। ওর পিসিমার মতো মানুষ, যে মানুষটার জন্য সারা জীবন কষ্টে কাটিয়েছেন, তার ভালো মানুষের মুখোশটা খুলে দিলে হয়তো মানসিক কিছু আনন্দ পাবে। তবে ওর অর্থপ্রাপ্তির কোনো সম্ভাবনাই নেই, কারণ ওর মাকে অনন্তবাবু খুব একটা ভালো চোখে দেখতেন না, এমনকি নিজের বোন সুলোচনা দেবীকেও নয়। উইল থেকে মনে হয় না এই মাস্তুতো পিস্তুতো মানে তুতো সম্পর্কিত কারো কিছু পাবার সুযোগ আছে। যাই হোক, উইল পড়া হলে ওই সবই বোঝা যাবে। তারপর বিকাশবাবুর দিকে ফিরে নীল বলল, এবার যে আমাকে একবার অনন্তবাবুর ঘরটা দেখতে হবে। ও শিওর, 1 মিনিট। এই চণ্ডীকে ডাকো। চণ্ডী সম্ভবত ঘরের আনাচে কানাচেই ছিল, ডাকতেই ঘরে হাজির। বাবুরা আমাকে ডাকছেন? তার ঢ্যাঙা পেটানো চেহারা, কদমছাড় চুল, আর গালে কয়েকদিনের না কামানো দাড়ি, ফতুয়া আর পাজামা পরা। নীল ওর আপাতমস্তক জারিপ করে বলল, তুমি কি এবারই সব থেকে পুরনো চাকর? আগে হ্যাঁ। তা কতদিন আছো? আমার যখন বছর 10 বয়স, তখন এবাড়ির বড় বাবুই আমায় নিয়ে আসেন। তার আগে কোথায় থাকতে? কার কাছে? আমার দিদিমার কাছে। কেন? তোমার বাবা মা? তারা তো ছোটবেলাতেই আমায় ছেড়ে চলে গেছে। বাবাকে আমি ঠিক চিনিও না। শুনেছি আমার যখন 2-3 বছর বয়স, তখনই সে লোকটা মারা যায়। আর তোমার মা? বাবা মারা যাওয়ার পর মাও যেন কোনো এক বাড়িতে ঝিয়ের কাজ নেয়। মায়ের সঙ্গে আমারও দেখা সাক্ষাৎ হতো না, থাকতুম দিদিমার কাছে। এখানে এলে কিভাবে? একদিন এক বাবু বাড়ির কাজের জন্য ছোট ছেলের খোঁজ করছিলেন। কেমন করে আমার সন্ধান পেয়ে বাবু আমাকে ওর বাড়ি নিয়ে আসেন। আমার আর কোথাও যাওয়া হলো না। তারপর বড়বাবু বললেন, তোমার আর কোথাও গিয়ে কাজ নেই বাবু, তুমি আমার কাছেই থাকো। সেই থেকেই এখানে বাবু। তোমার বড়বাবু লোকটি কেমন ছিলেন? খুব ভালো বাবু, খুব ভালো। মুখ ফুটে কিছু চাইলে বড়বাবু কোনোদিনও না করতেন না। তোমার পুরো নাম কি? আগে চণ্ডীচরণ দাস। তার মানে 10 বছর পর্যন্ত তোমার দিদিমার কাছেই ছিলে? আগে হ্যাঁ। বড় হয়ে তোমার মায়ের খোঁজ করনি? চণ্ডী একটু চুপ করে থাকে। নীল বলল, মায়ের সঙ্গে দেখা হয়েছিল কিনা সেটা বলতে এত সময় লাগে? না বাবু। ইচ্ছে করে না তাকে খুঁজে বার করতে? না বাবু। কেন? একটা 10 বছরের ছেলেকে যে মা পরের বাড়ি চাকরের কাজ করার জন্য নিজের ঘাট থেকে নামিয়ে ফেলতে পারে? না বাবু না, আমি পারবো না। আমি ছোটবেলার কথা সব ভুলে যেতে চাই। তার মানে তুমি বলছো তোমার মা আর দিদিমার সঙ্গে এই বাড়ির বড়বাবুর দেখা সাক্ষাৎ হয়েছিল? সে তো হবেই। আরো একটা জিনিস আমার মনে আছে। কি? দিদিমা আমাকে ছাড়তে চায়নি, কিন্তু আমার মা বোধহয় বাবুর কাছ থেকে বেশ কিছু টাকা পেয়েছিল। কে জানে আমাকে বিক্রি করে দিয়েছিল কিনা। এই বাড়িতে তোমার কোনো মাইনে ছিল না? না, তবে বাবুর কাছে কিছু চাইলে উনি সেটা দিতেন। পুজোয় নতুন জামা কাপড় দিতেন। ছোটবেলায় চকলেট খেতে খুব ভালোবাসত। বাবুকে বললেই বাবু এনে দিতেন। আর তোমার গিন্নিমা? গিন্নিমা আমার সঙ্গে তেমন একটা কথা বলতেন না, কোনো ফরমায়েশও করতেন না। লোকে চাকর বাকরদের সঙ্গে যেমন ব্যবহার করে উনি সেটুকুও করতেন না।
একদিন বাবু একটা খাম দিয়ে বলেছিলেন গিন্নিমাকে দিয়ে আসতে। আমার হাত থেকে সে খামটাও উনি নেননি, টেবিলের ওপর রেখে দিয়ে চলে যেতে বলেছিলেন। আমিও আর তারপর থেকে গিন্নিমার সামনে কোনোদিনও যেতাম না। তোমার বাবু তো চলে গেলেন, এবার কি করবে? এরা যদি তোমায় না রাখে? আমার বয়স, যদিও অনি দাদা আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু মানুষটা ভালো। একমাত্র উনি আমাকে একটু সুনজরে দেখতেন। অনির্বাণ দাদাকে বলবো ওনার মাছের আড়তে যদি আমায় কোনো কাজের ব্যবস্থা করে দেন, নইলে আবার দিদিমার কাছেই চলে যাব। আমাকে বা ইন্সপেক্টর বাবুকে না বলে তুমি কোথাও যাবে না। এরা যদি তোমাকে থাকতে না দেয়, তুমি এই বিকাশ স্যারের কাছে চলে যাবে। একটা যাই হোক, কিছু একটা ব্যবস্থা করে দেবেন, মনে থাকবে? হ্যাঁ বাবু। বেশ, এবার আমি তোমার বড় বাবুর ঘরে যাব। ঘরটা বড় ফাঁকা হয়ে গেছে বাবু, কি আর দেখবেন সেখানে। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। অনন্তবাবু থাকতেন তেতলায়। প্রমীলা দেবী চলে যাওয়ার পর একাই ও ঘরে থাকতেন। ঘরে পৌঁছে নীল বলল, ঠিক আছে চণ্ডী, তুমি এবার যাও। নিশ্চয়ই বাড়ির কাজকর্ম আছে, সেটাই করবে। তোমাদের রান্নার লোক আছে না? হ্যাঁ বাবু, মতির মা। নিশ্চয়ই চা করতে পারে। মতির মা আর কি চা করবে, সে আপনাদের মুখে রুজবেনি। আমি করে নিয়ে আসছি। 3 কাপ চা তো, আর সঙ্গে কিছু আনবো? বিকাশবাবু অনেকক্ষণ পর বললেন, আর কিছু লাগবে না, একটাই কোনো চিনি দেবে না। চণ্ডী ঘাড় নেড়ে চলে গেল। মুহূর্ত আর দেরি না করে 3 জোড়া চোখ ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ল। মোটামুটি ঘরটা সাজানো। ঘরের একদিক ঘেঁষে একটি পালঙ্ক, বেশ বড়সড়ই পালঙ্ক। এখন আর এই ধরনের পালঙ্ক কেউ ব্যবহার করে না। নির্ভাজ বিছানা, বোঝাই যায় অনন্তবাবু মৃত্যুর পর খুব একটা এই ঘরে কেউ আসেনি। পালঙ্কের পেছনের দিকে বুক র্যাক, অনেক রকমই বই রয়েছে। রামায়ণ, মহাভারত, কিছু ধর্মগ্রন্থ, রবীন্দ্রনাথের রচনাবলী, শরৎ রচনাবলী, এমনকি বঙ্কিমচন্দ্রের উপন্যাসও রয়েছে। বিবেকানন্দের ওপর বেশ মোটা 1 খণ্ডের বই, এছাড়া কিছু গল্প উপন্যাস। বিকাশবাবু বললেন, মাছের ব্যবসা করলেও লোকটার পড়াশোনার উপর ইন্টারেস্ট ছিল। দীপুর ফোড়ন কাটা। বিকাশবাবু, স্যার বিকাশ জামাইবাবু, স্লিপ অফ টাং। মিস্টার ব্যানার্জি, আপনার চামচেটা এসব কি আরম্ভ করেছে বলুন তো? কেন জামাইবাবু, আমি অন্যায়টা কি বললাম? আপনার স্ত্রী হচ্ছেন আমার শ্রদ্ধেয়া দিদি, আর দিদির হাজব্যান্ডকে জামাইবাবু বলা যাবে না? নীল ততক্ষণে একটা ওয়ার্ড্রোপের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বন্ধ ছিল, টানতেই খুলে গেল। মানে চাবি দেওয়া ছিল না, অথবা কেউ এসে আলমারি খুলে ঘাটাঘাটি করেছে। ভেতরে কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। নীল বোধহয় কোনো বিশেষ কিছু খুঁজছিল। ড্রয়ার টানতেই বেরিয়ে এলো ব্যাংকের পাস বই, চেক বই। পাস বইটা জাস্ট খুলে দেখল, একটু ভুরু কোচকালো। অগাস্ট মাস পর্যন্ত আপ টু ডেট করা রয়েছে, অর্থাৎ 2 মাস আগে পর্যন্ত। কিন্তু বিশেষ একটা অ্যামাউন্ট প্রতি মাসে একই তারিখে নিয়মিত তোলা হয়েছে। অ্যামাউন্টটা 5,000-এর, কোনো নাম নেই, সেলফ। ঘাড় নাড়তে নাড়তে ওগুলো সরিয়ে রেখে ও খুঁজছিল কোনো ডায়েরি জাতীয় কিছু। না, সেসব কিছুই নেই। আর এই ডায়েরি ঘাঁটতে ঘাঁটতেই কয়েকটা ছবি ওর হাতে চলে এলো। খামের মধ্যে কয়েকটা পুরনো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ছবিগুলো প্রায় সিপিয়া কালার টোনে এসে গেছে। তার মধ্যে 2-1টা ছবি ওকে ভীষণভাবে আকৃষ্ট করল। বছর 24-25 বছরের একটি মেয়ের সঙ্গে অনন্তবাবুর কম বয়সের ছবি। মেয়েটি কোনো সার্টিফাইড ঘরানা নয়, বরং খুবই আটপৌড়ে। মেয়েটিকে দেখতে শুনতে ভালো, স্বাস্থ্যবতী এবং যুবতী। আর একটা ছবিতে একটি 4-5 বছরের ছেলের সঙ্গে সেই যুবতীরই ছবি। নীল বিড়বিড় করে নিজের মনেই কিছু কিছু বলল, আর কি বলল সেটা কারোরই কানে গেল না। নিঃশব্দে ছবি দুটো চালান করে দিল নিজের পকেটে। ঠিক সেই মুহূর্তে এক যুবতী এসে ঘরে ঢোকে। দেখেই চিনতে পারল নীল, অনিতা কুণ্ডু। অনিতার মুখ দেখেই বোঝা যায় তার চোখে মুখে কনকনে আঁচ। আপনারা কি ভেবেছেন বলুন তো? আমরা কি ভেবেছি বা ভাবছি সেটা তো আপনার জানার কথা নয়। জানতেও চাই না।
কিন্তু কয়েকদিন আগে যিনি মারা গেছেন তার ঘরে ঢুকে তার পার্সোনাল জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করাটা কি পুলিশের ধর্ম? কারো পারমিশন না নিয়ে সোজা ওপরে উঠে এসে ঘরে খানা তল্লাশি শুরু করে দিয়েছেন। পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছেন? মাথা কিনিনি, কারণ একমাত্র পাঁঠা রুই কাতলার মাথা ছাড়া অন্য কারোর মাথা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় না। আমরা এখন শুধু মাথা ধরে টানাটানি করছি। সেটাই তো বলছি, এসবের অর্থ কি? আপনি নিশ্চয়ই ভুলে যাননি মিস কুণ্ডু, মাত্র কয়েকদিন আগেই আপনার বাবাকে কেউ নৃশংসভাবে খুন করেছিল। বাবা যে খুন হয়েছিল সেটা সবাই জানে। তা বাবার ড্রয়ার আলমারির মধ্যে কি খুনি লুকিয়ে বসে আছে? থাকতেও তো পারে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন এখান থেকে খুনিকে ট্রেস আউট করা যাবে না? হাউ হরিবল! আপনারা কি বকছেন তা বোধহয় আপনারা নিজেরাও জানেন না। বাবার কত ইম্পর্টেন্ট কাগজপত্র এখানে আছে সেটা জানেন? আপনি ঠিকই ধরেছেন। আমরা সেই বিশেষ ইম্পর্টেন্ট কাগজগুলো খুঁজছি, কিন্তু আপনার এতে এত আপত্তির কারণ কি? কোনো কোর্ট অর্ডার এনেছেন যে খানা তল্লাশির নামে ঘর তছনছ করছেন? পুলিশের এখতিয়ারটা আপনার জানা নেই। নিচে গিয়ে বসুন। এবার আপনার ঘরটাও এলোমেলো করব। একান্তই যদি আপনার আপত্তি থাকে একটা নাম্বার দিচ্ছি, লালবাজারে ডিসিডিডির। ফোন করে আপনার অ্যালিগেশনটা জানিয়ে দিন। এবার আপনি আসুন, জিনিসপত্র কিছু সরাবার থাকলে সরিয়ে ফেলুন। এই ঘরটা সেরে আপনার ঘরেই আসছি। বলে অনিতা ঝড়ের বেগে নিচে নেমে গেল। দীপু মাত্রা ছাড়ানো হাসিতে ফেটে পড়ল। নীল বলল, আহ দীপু, চুপ কর। আরও খানিকটা এটা সেটা দেখার পর নীল বলল, বিকাশবাবু, আপাতত এই ঘরে আর কিছুই দেখার নেই। চলুন একবার চিরবিরে মেয়েটাকে একটু নাড়াচাড়া করা যাক। দোতলায় আসতে দেখা গেল একটি 30-32 বছরের মেয়ে, সম্ভবত কাজের মেয়ে। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল মেয়েটি, হাতে কিছু ময়লা কাপড় জামা, হয়তো কাচতে নিয়ে যাচ্ছে। নীলই ওকে থামালো। তোমার নাম কি? ধরাচুরো পড়া বিকাশবাবুকে দেখে মেয়েটি যেন একটু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে। নীল আবার বলল, না না, তোমার ভয় পাবার কিছুই নেই। বলো না, তোমার নাম কি? শেফালি। এই বাড়িতে তোমার কাজটা কি? এই তো এখন যাচ্ছি সব জামা কাপড় কাচতে, তারপর এগুলো মার দে সব ছাদে শুকোতে দেবো। ব্যাস? ব্যাস ব্যাস কি গো বাবু? জুতো সেলাই থেকে সন্ডি পাট সব আমারই করতে হয়। বাসন মাজা, ঘর মোছা, বাটনা করা, কুটনো কাটা, কাজের কি আর শেষ আসে? তার উপর আবার এত বড় বাড়ি। আরও একজন তো আছে। কে? মতির মা? সে তো নবাব গিন্নি, খালি ওই রান্নাটিই করে দেবেন, ব্যাস ওনার কাজ শেষ। রান্না বান্না সেরে ও কি বাড়িতে চলে যায়? হ্যাঁ, একটু ভালো রান্না করে তো এই গুমোটের শেষ নেই। তাছাড়াও তো আবার 5 বাড়ি রান্নার কাজ করে। নীল জিজ্ঞাসা করলো যে চণ্ডীও তো তোমাদের বাড়ির কাজের লোক না? সামান্য মুখ বেঁকায়, তারপর বলে, ওই নামেই কাজের লোক। তিনি তো আবার বড়বাবুর পিয়ারের চাকর। বড়বাবু সারা তিনার আবার পাত্তাই পাওয়া যায় না। এবার বুঝবে ঠেলা। এই তো বড়বাবু চলে গেলেন। একমাত্র বড়দাদা সারা ওই চণ্ডীটারে আর কেউ দুচক্ষে দেখতে পারে না। কারা কারা দেখতে পারে না? ওই মেজ দাদা আর অনিতা দিদি, ওদের ফাই ফরমাইশ সব আমারই করতে হয়। তাহলে বাবুরা, আমি এবার যাই, আমার অনেক কাজ পড়ে আছে। একটা কথার উত্তর দেবে? বলুন। চণ্ডী তো ভালো ছেলে, ওর উপর এদের এত রাগ কেন? সে কথা আমি কেমন করে বলি বলুন তো? কার মনে কি আছে তা আমি বুঝবো কেমন করে? ঠিক আছে, তুমি এবার যাও। শেফালি চলে যাওয়ার পর নীল কিছুক্ষণ ওর গমনপথের দিকে তাকিয়ে রইল। বিকাশ জিজ্ঞাসা করলেন, কি হলো ব্যানার্জি সাহেব, হঠাৎ মুড অফ কেন? না কিছু না, চলুন একবার অনিতা দেবীর কাছে যাই। হঠাৎ দীপু বলল, একটা ইয়াং মেয়ে এতটা কি করে খিটখেল হয়? একটা কথা জিজ্ঞাসা করলেই একেবারে ফোঁস। মেয়েদের পক্ষে একেবারে বেমানান। কিন্তু অনিতা কোন ঘরে থাকে? আগে একেবারে শেষের ঘরখানায়। ওরা পেছন ফিরে তাকিয়ে দেখে চণ্ডী। বিকাশ বললেন, তুমি কি আমাদের পেছনে ফেউলাগা লেগে আছো নাকি? আগে আগে শেফালির সঙ্গে কথা বলছিলেন তো, আমার তখনই মনে হয়েছিল আপনারা অনি দিদির ঘরে যেতে পারেন।
চিনতে পারবেন কিনা তাই তাই ভেবেই পেছন পেছন আসছিলাম বাবু। তাহলে একটা কাজ করো, অনিতা দেবীর ঘরে একটা টোকা দিয়ে বলো আমরা বাইরে অপেক্ষা করছি। চণ্ডী তাই করে, আর উঠে দাঁড়ালো না। দরজা ভেজানোই ছিল। কুঞ্চিত ভুরু সমেত অনিতা বাইরে এসে দাঁড়ায়। একটু ব্যঙ্গ সুরে নীল বলল, ভেতরে আসা যাবে? আসুন। অনিতার পেছন পেছন তিনজনেই গিয়ে ঘরে ঢুকলো। সাজানো নয়, বরং ঘরের আসবাব সবই এলোমেলো, অথচ ঘরে সবই আছে। বিছানা, ড্রেসিং টেবিল, একটা বুক র্যাক এবং কয়েকটা বই, বসার মতো 3-4টি চেয়ার। ঘরে একটি মাত্রই ছবি আছে, তাও আবার প্রতিমা দেবীর। মাথার উপর সিলিং ফ্যান চলছে। একটা সিঙ্গেল চেয়ার নিয়ে বসলো। আপনারা বসুন। দীপু ভালো করে অনিতাকে লক্ষ্য করে যাচ্ছিল। 5-6 মতো হাইট, একটু রোগার দিকে, মুখটা ভালো, কিন্তু ঔদ্ধত্য সর্বাঙ্গে। ওই প্রথম কথা বলল, বলুন আপনারা আমার কাছে কি জানতে চান? প্রশ্নটা নীলই করল, একেবারে ডাইরেক্ট। কাকে সন্দেহ হয়? কি ব্যাপারে? ভালোই জানেন ঠিক কি প্রশ্ন আমি করেছি। বাবাকে কে খুন করলো, এই তো? ঠিকই ধরেছেন। আমার জানা নেই। আপনার বাবা যেদিন মারা যান তার আগের দিন রাত্রে আপনার সঙ্গে আপনার বাবার মনোমালিন্য হয়েছিল, তাই তো? আপনারা জানলেন কি করে? প্রশ্ন করবেন না, হ্যাঁ বা না উত্তর দিন এবং সত্যিটা বলবেন। হ্যাঁ, হয়েছিল। কি ব্যাপারে? উত্তর তো আগেও দিয়েছিলাম, ভুলে গেছেন এরই মধ্যে? ভুলিনি, তবু আরেকবার জিজ্ঞাসা করছি। বাবার অজস্র টাকা, মাত্র 5 লাখ টাকা চেয়েছিলাম, উনি দেবেন না বলে দিলেন। নিশ্চয়ই আপনি কারণটা জানিয়েছিলেন। জানিয়েছিলাম তো। আমি একটি ছেলেকে ভালোবাসি। তাদের চেতলা মোড়ের ওপর একটা দোকান আছে। দোকানটা ঠিকমতো চলছে না টাকার অভাবে। 5 লাখ টাকা পেলে অনিন্দ দোকানটা নতুনভাবে সাজাতে পারে। আর 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 এই টাকার উপর আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে। ব্যবসাটা না দাঁড়ালে আমার আর অনিন্দের বিয়েটাই হবে না। এই কারণেই কি অনন্তবাবুকে মরতে হলো? এ কি সব বলছেন আপনি? সামান্য 5 লাখের জন্য আমি আমার বাবাকে খুন করব? বাবার বয়স হয়েছিল, 2 দিন পর মারা যেতেনি। তখন তো টাকা কড়ি বিষয় আশয় যা আছে সবই তো আমাদের, এবং সে টাকা 5 লাখের অনেক বেশি। একদিন যখন সবকিছুই আমাদের হাতেই আসবে, তাহলে কদিন আগে সেটা দিলে কি ক্ষতি হতো বাবার? নিশ্চয়ই আপনার বাবার আপত্তির অন্য কোনো কারণ ছিল। সব ফলস অ্যালিগেশন। অনিন্দ নাকি মদ খায়। আচ্ছা, আজকের দিনে কে মদ খায় না বলুন তো? আসলে উনি চান না আমি অনিন্দকে বিয়ে করি। আর আপনার মেজদারও তো ওই একই সমস্যা। ওইসব জেলেদের কাজ ছোড়দার পছন্দ নয়। সে ফিল্ম লাইনে যেতে চায়, এখন ছবি প্রডিউস করতে চায়। তা বাবা যদি ছেলেকে সাপোর্ট না দেয়, সে দাঁড়াবে কি করে? অর্থাৎ আপনাদের দুজনেরই আপনার বাবার উপর এই একই কারণেই রাগ। আরও যে কারণটা আছে সেটা আমি বলতে পারছি না। আর ওই একটা কারণেই আমার মাকে অনেক কষ্ট পেয়ে মরতে হয়েছে। কারণটা জিজ্ঞাসা করলো না, কারণ অনেকেদের কাছে আগেই শোনা হয়ে গেছে। হঠাৎ একটা অন্য প্রশ্ন, আচ্ছা, চণ্ডী লোকটা কেমন? বাবার চামচে, সর্বদাই বাবাকে তেল দিয়ে চলতো, আর আমাদের সব কথা 7 কাহন করে বাবার কানে তুলে দিত। ওর জন্যই তো আমি আর মেজদা বাবার চোখে এত খারাপ। আর কদিন পরেই তো আপনার বাবার উইলটা পড়া হবে। হ্যাঁ, অ্যাডভোকেট কাকু তো সেরকমই বললেন। তখন তো আর আপনার কোনো প্রবলেম থাকবে না। কিচ্ছু বিশ্বাস নেই, ওই ভদ্রলোকের মতিগতি বোঝা ভার। ঠিক আছে। আপনার বড়দা লোকটা কেমন? আর এক চামচা। দেখবেন, আমি বলে দিচ্ছি, ওই বরদাই সবকিছুর মালিক হয়ে যাবে, আর আমাদের কপাল ফোঁপড়া। সেরকম যদি কিছু হয়, আমি মানবাধিকার কমিশনে যাব। 3 ভাই বোন সমান ভাগ না দিলে বাধ্য হয়ে আমাকে আইনের শরণাপন্ন হতেই হবে। ঠিক আছে মিস অনিতা, এসব শারীরিক ঝামেলাই আমার থাকার কোনো দরকার নেই।
আমি একটা কারণেই এখানে এসেছি, আপনার বাবার খুনিকে ধরা। ঠিক আছে? তিনজনেই ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু নীলের মুখে এখন অনেক চিন্তার আঁকিবুকি। কেউ আর এই সময় কোনো প্রশ্ন তুলে ওকে ডিস্টার্ব করতে চাইল না। পরের দিন রবিবার। গতকাল কুণ্ডু বাড়ির থেকে ফেরার পর ও সমানে ভেবে চলেছে এবং দেখে চলেছে অনন্ত কুণ্ডুর আলমারি থেকে পাওয়া দুটো বিশেষ ছবি। একটি মেয়ের দু জায়গায় দুটো ছবি, একটা অনন্তবাবুর সঙ্গে আর একটা মেয়ের সঙ্গে একটি বাচ্চা ছেলের। ছবির মেয়েটাকে জ্যোৎস্না। কিন্তু যদি জ্যোৎস্নাই হয়, তাহলে অনিকেতের বক্তব্য অনুসারে এই মেয়েটিকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একসময় প্রচুর ঝঞ্ঝাট হয়েছিল। এরপরেও অনন্তবাবু তাদের যুগল ছবি তার আলমারি ড্রয়ারে রেখে দেন কিভাবে? তাই কি অনন্তবাবুর প্রমীলা দেবীর ওপর কোনো কথা বলার সাহস ছিল না, অথবা পার্সোনাল ড্রয়ার খোলার কোনো অধিকার ছিল না? এছাড়াও আরও একটা ছবি, ওই মেয়েটির সঙ্গে একটি বাচ্চারও ছবি রয়েছে এবং সেটিও মুড়ে বেশ যত্ন করে রাখা ছিল। ছেলেটা সম্ভবত ওই মেয়েটারই, তবে ওই বাচ্চাটা কি অনন্তবাবুর? নীলকে বড় ধোঁয়ায় ফেলে দিল। এই অবৈধ সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মনোমালিন্য হওয়ার পর জ্যোৎস্না নিরুদ্দেশ হয়ে যায়। তার মানে ছবিটা তোলা হয়েছিল পারিবারিক অশান্তির আগে, সেই জন্যই জ্যোৎস্না নিরুদ্দেশ। এরপরে আরও একটা ধোঁয়াশা। প্রতি মাসে যে একই দিনে 5,000 টাকা ব্যাংক থেকে, প্রতি মাসে একই দিনে 5,000 টাকা করে ব্যাংক থেকে তোলা অনেক দিন ধরেই, সেটা বন্ধ হয় মাত্র মাস দুয়েক আগে। টাকাটা কাকে পাঠানো হতো? ব্যাংকের খাতায় কোনো বিশেষ নামও নেই, অর্থাৎ সেলফ চেকে অনন্তবাবু নিজেই টাকাটা তুলতেন, অথবা কাউকে দিয়ে। একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার, 5,000 টাকা তার হাতের ময়লা। যদি কাউকে দেওয়ারই থাকে তাহলে ক্যাশ টাকায় দিতে পারতেন, তাহলে চেক কেন? এটা তো একটা ডকুমেন্ট হিসেবে থেকে যাচ্ছে। পাকা ব্যবসায়ী অনন্তবাবু কি এই ভুলটা করবেন? করতেও পারেন। অতি বড় ধুরন্ধররাও মাঝে মধ্যে শিশুসুলভ ভুল করে ফেলে, কিন্তু ফটোর মেয়েটিকে চেনে কে? একমাত্র প্রমীলা দেবী ছাড়া আর কারোর পক্ষে চেনা কি সম্ভব? ছবিতে অনন্তবাবুর যে বয়স দেখা যাচ্ছে, ওটার যৌবনকালের সময়ে তোলা। বেশ পালোয়ানের মতো চেহারা, মাথার চুল ঘন এবং একজোড়া তরবারি করা কোফ। তার মানে আনুমানিক 30-40 বছর আগের ছবি, অর্থাৎ ছবির অনন্তবাবুর বয়স তখন 30 থেকে 40-এর মতো। মেয়েটির বয়স আনুমানিক 22 থেকে 25। তাহলে এটা কি সেই ছেলে ছবিতে যার বয়স খুব বেশি হলে বছর চারেক, অর্থাৎ যেই ছেলেটির বয়স এখন প্রায় 35-এর কাছাকাছি? দীপু উসখুস করার পর জিজ্ঞাসা করল, দুটো ছবি নিয়ে কাল রাত থেকে বসে আছো, কোথাও পৌঁছলে? এতক্ষণে সিগারেট ধরানো নীল সামনে গরম চা ধোয়া ওড়াচ্ছে। এক কাপ তুলে নিয়ে একটা আরামি চুমুক দিয়ে আস্তে আস্তে করে বলল, একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার, মেয়েটি জ্যোৎস্না। এতদিনে যদি সে বেঁচে থাকে তার বয়স 55 কি 56 হবে। চেহারার অনেক পরিবর্তন ঘটে গেছে। এই হলদে হয়ে যাওয়া ছবি দিয়ে কি সেদিনের যুবতীকে খুঁজে পাওয়া যাবে? আর ছেলেটা, তাকেই বা কোথায় খুঁজে পাওয়া যাবে? দীপু চুপচাপ শুনে যাওয়ার পর বলল, কিন্তু নীলদা, তুমি ছবি নিয়ে ভাবছো ভাবো। ধরো তুমি দুজনকে ট্রেস আউট করলে, কিন্তু তাতে লাভ কি? ওরা ধরো বেঁচে আছে, ওরা কি বাড়ির মধ্যে তেতলার ছাদে উঠে অনন্তবাবুকে খুন করে গেছে বলে মনে হয়? একটা ব্যাপার আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, চোখের সামনে যা দেখা যায় সবসময় সেটা সত্যি হয় না। পুকুরের জলে তুই একটা লাঠির কিছুটা অংশ ডুবিয়ে দে, দেখবি লাঠিটা কিছু নেমেই বেঁকে গেছে। এটা তুই নিজের চোখেই দেখতে পাবি, কিন্তু সেটা তো সত্যি না, ইলিউশন। অনন্তবাবুর কেসটাই দেখ, আমরা দেখতে পাচ্ছি অনি নামের অনেকগুলো মানুষ আছে এই পরিবারে। এমনকি এদের পিস্তত ও মামাতো ভাইয়ের নামেরও প্রথম অংশ অনি দিয়েই। আরও একটা উল্লেখযোগ্য, অনিতার ফিয়ার্সের নাম অনিন্দ, সেখানেও অনি। অর্থাৎ এটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। কিন্তু এটাই কি শেষে সত্যি? এই সবকটা অনি কি খুনি? এই খুনটা বড়জোর দুজনে করেছিল, তার মানে সবকটা অনি কি সাসপেক্টেড? সেটা তো নয়। তাহলে
খড়ের গাদায় ছুঁচ খুঁজতে নামবে? হঠাৎ করে বাইরের কলিং বেলটা বেজে উঠল। দীপু আর বিকাশবাবু হাজার বলা সত্ত্বেও নীল এই কলিং বেলের সাউন্ডটা পাল্টায়নি। আবার একবার নয়, বার তিনেক। সেই দিকে নীলের ভূক্ষেপ নেই। দীপুকে বলল, দেখ গিয়ে, যে এসেছে তার খুবই ব্যস্ততা। 3 বার নব পুশ করেছে, তেমন বুঝলে ওপরে নিয়ে আসবি। একটু পরে দীপুর সঙ্গে ঘরে এসে ঢুকলো দোহারা চেহারার অনির্বাণ কুণ্ডু, অনন্তবাবুর বড় ছেলে। নীল আশ্চর্য হলো না, বরং সাগ্রহে ডেকে নিয়ে সিঙ্গেল সোফায় বসতে বলল। বসুন মিস্টার কুণ্ডু। প্র্যাকটিক্যালি আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগই আসেনি। কি খাবেন, চা না কফি? অনির্বাণ বলে, কিছু না হলেও চলবে। তা কি করে হয়? যা দীপু, কফি করতে বল ময়নাকে, কিছুটা স্ন্যাক্সও আনিস। যেতে যেতে দীপু বলল, এরকম কখনো হয়েছে নাকি, শুধু চা দিয়ে আপ্যায়ন? বলুন অরিন্দনবাবু, আমি কিন্তু আপনাকে ডেকে পাঠাইনি। আমি তো নিজের ইচ্ছাতেই এসেছি। নিজের ব্যবসা হলেও আমার কোনো ছুটি ছাটা নেই। আজ সকালটা ম্যানেজারের হাতে দিয়েই চলে এলাম। খুব ভালো কাজ করেছেন। নইলে হয়তো কোনো একদিন আপনাকে নিয়ে আলাদাভাবেই বসতে হতো। প্রথমে আপনিই বলুন, আপনার কি বক্তব্য? আমি একটা সিগারেট খেতে পারি? যদিও সব প্যাকেটের গায়ে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। টিভিতে কাগজে সরকারের কি নিদারুণ প্রচেষ্টা, পারছি কই। দেখুন না, আপনাকে জ্ঞান দিতে চেয়েও আমি এখনও ওই ধূমজাল কেটে বেরোতে পারিনি। ধরিয়ে ফেলুন। বাবার খুনি কি শেষ পর্যন্ত ধরা পড়ল? বড্ড জব্বর প্রশ্ন করলেন মিস্টার কুণ্ডু। সব থেকে আমায় ডিলেমায় ফেলেছে আপনাদের চণ্ডী। আপনার বাবা নাকি তার মৃত্যুকালীন শেষ উক্তিতে 2টি বর্ণ উচ্চারণ করেছিলেন, অনি। কিন্তু কে সেই বিশেষ অনি? অনি নামের ডালাটি সামনে রেখে কুকর্মটি কে করেছেন? আপনাদের মধ্যে কয়েকজনের মোটিভ একটাই, অর্থ আর সম্পত্তির ভোগ। সেটাই যদি প্রধান কারণ ধরি, তাহলে প্রথমেই উঠে আসে 3টে নাম, অনির্বাণ, অনিবার আর অনিতা। তার মানে সাসপেক্ট লিস্টে আমিও আছি? নিশ্চয়ই। যদিও আপনার হাতে আপনার বাবার পুরো সম্পত্তিটাই দেখভালের দায়িত্ব ছিল, কিন্তু সেটা তো শেষ কথা নয়। আপনিও আপনার বাবার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি নিজের দখলে রাখবেন, এমনটা কি সম্ভাবনা থাকছে না? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। বাবার স্বাভাবিক মৃত্যু হলে এসব প্রশ্নই উঠত না। কিন্তু সবাইকে সন্দেহ করাটা আপনাদের কাজের মধ্যে পড়ে। ঠিক আছে, আমি এসেছি ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে। হ্যাঁ, সেটাই বলুন। তার আগে বলুন তো, আপনার কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? এ তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। আপনার ভাই বোন? সবারই টাকার দরকার, ওদেরও দরকার। বাবার কাছে চেয়ে ওরা পায়নি, কিন্তু তাই বলে বাবাকে খুন করবে, এটা তো ভাবতে পারছি না। আপনার বাবা মারা যাওয়ার আগে, মানে 2-3 দিন আগে বাইরে কি কেউ এসেছিল বা রাত্রে থেকে গিয়েছিল? 2জন বাইরের লোক ছিলেন। যদি পিসিমাকে বাইরের লোক বলা যায়, তাহলে উনি একজন, আর একজন আমাদের ম্যানেজার মদন বিষ্ণু। উনি ছিলেন কেন? ওনার স্ত্রীর অপারেশনের জন্য হসপিটালে ভর্তি আছেন, একটা প্রাইভেট নার্সিংহোমে। তাই রাতটা আমাদের বাড়িতে কয়েকদিন ধরে আছেন। মদন বাবু কি খুন করতে পারেন? ওর কোনো লাভ আছে? থাকতেও তো পারে। কিরকম? স্ত্রীর অসুখ, অনেক টাকার দরকার। বাবাকে খুন করলেই টাকা পেয়ে যাবে? হয়তো আপনাদের অংশীদারের মধ্যেই এমন কেউ আছেন যিনি চান না আপনার বাবা আর বেঁচে থাকুক, আর তিনি জানেন অনন্ত কুণ্ডু মারা গেলে তার সম্পত্তির বেশ কিছু অংশ তার হাতে আসবেই। নিশ্চয়ই তার ইমিডিয়েট টাকার দরকার। স্বাভাবিক মৃত্যুর প্রতীক্ষায় না থেকে অস্বাভাবিক মৃত্যুটাকেই টাকা হস্তগত করার সহজ পন্থা হিসাবে সে বেছে নিয়েছে। এবং সে যদি কাজটা ঠিকমতো করতে পারে, তাহলে একটা লামসাম মানি তাকে সুপারি দেওয়া যাবে। এমনটা হয় না? তাহলে তো চণ্ডীকে আগে টাকা খাওয়াতে হবে। ওই তো বাবার বডিগার্ড। মা চলে যাওয়ার পর চণ্ডী বাবার একমাত্র ঘনিষ্ঠ সচিব। বলতে পারেন চণ্ডী কোথায় থাকে? কেন, এই বাড়িতেই। ওর কখনো বাইরে টাইরে যাওয়ার দরকার পড়ে না? বাবার 5 ফরমাস খাটা। বাবার জন্য বাজার করা, ওষুধ কেনা, এমনকি রান্নার মাসি না এলে ওই বাড়ির সমস্ত রান্না ও করে দিত। অর্থাৎ এ বাড়ি ছেড়ে কোথাও সে কোনোদিনের জন্য যায়নি।
সেটা বললে ভুল হবে। মাসে একটা দিনও ভোরবেলা বেরিয়ে যেত, আবার সন্ধ্যের মধ্যেই ফিরে আসতো। কোথায় যেত? এ প্রশ্নের উত্তর একমাত্র বাবার পক্ষেই দেওয়া সম্ভব ছিল। একমাত্র বাবা ছাড়া বাইরে গেলে বাবা ছাড়া কারো কোনো পারমিশনের তোয়াক্কাও করতো না। সেটা কি মাসের কোনো বিশেষ একটা দিনে? বাবার ব্যবসা ভালো করে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমাকে অ্যাসিস্ট করতো মদন। চণ্ডীর সঙ্গে আমার কোনো সম্পর্ক সেই অর্থে ছিল না। ও ছুটি নেওয়া না নেওয়া আমার কোনো কিছুতেই যায় আসতো না। অতএব মাসের কোন তারিখে ও যাচ্ছে না যাচ্ছে এ বিষয়ে আমার কৌতূহল বড় একটা থাকার কথা নয়। বুঝলাম। আচ্ছা, আপনাকে আমি গোটা দুয়েক ছবি দেখাবো, দেখুন তো ছবি দুটো কোথাও দেখেছেন কিনা, ছবির লোকগুলো কি চেনা যাচ্ছে? ড্রয়ার থেকে ছবি দুটো বার করে অনির্বাণের সামনে মেলে ধরল। অনেকক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে ছবিগুলো দেখল। তারপর অস্ফুটে ওর মুখ থেকে বেরোলো, আশ্চর্য। কেন আশ্চর্য কেন? কপালে আঙুল ঠেকিয়ে কয়েক মিনিট চুপচাপ বসে থাকলো অনির্বাণ। তাহলে মা যা সন্দেহ করতেন সেটাই কি ঠিক? সেটা কি? ছবির পুরুষ মানুষটিকে চিনতে পেরেছি। উনি তো আমার বাবা। অনেক দিনের পুরনো ছবি হলেও অনন্ত কুণ্ডুর মুখের ভাবের খুব একটা পরিবর্তন হয়নি। কিন্তু মহিলাটি, তবে কি ইনি জ্যোৎস্না, যার সঙ্গে আমার বাবার ইল্লিগাল সম্পর্ক ছিল? মা বলতেন বাবা নাকি মেয়েটিকে বিয়েও করেছিলেন, আর বাচ্চাটি হয়তো জ্যোৎস্নারই ছেলে হবে। ও আপনার বাবারই ছেলে নয় তো? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। ইনি এখন কোথায়? কি করে জানবো? কোনোদিন চোখেই তো দেখিনি। ছেলেটাকে? না। আপনার পিসি কি চিনতে পারবেন? পিসিকে বাবা একেবারেই পছন্দ করতেন না। বাবার অমতে বিয়ে করার জন্য একমাত্র মায়ের জন্যই পিসিমা এ বাড়িতে আসতেন, কিন্তু কখনো বাবার সামনে আসতেন না। পিসিমা জ্যোৎস্নাকে কোনোদিনও দেখেছেন কিনা সেটা আমিও জানি না। প্র্যাকটিক্যালি আমি নিজেও এ ছবি আগে কখনো দেখিনি। মায়ের মুখে শুনেছি বাবার কিছু চারিত্রিক গন্ডগোল ছিল, হয়তো ছিল, কিন্তু বড় হয়ে আমি কোনোদিনও বাবাকে বিপদগামী হতে দেখিনি। কিন্তু ঠিক আছে অনির্বাণ বাবু, এই প্রসঙ্গটা এখানেই থাক। এবার বলুন, আপনি কি জন্য আমার কাছে এসেছেন? কেসটা আপনি ড্রপ করে দিতে পারবেন? হঠাৎ এমন কথা কেন? প্রথমে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো বাইরের লোক নয়, পরিবারেরই কেউ এ কাজ করেছে। যেই করুক সে আমাদেরই কেউ একজন। এটা একদিন সবাই জানবে। সারা পরিবার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানোর জো থাকবে না তখন তার আর। বাবা তো আর কোনোদিনও ফিরে আসবেন না। স্বচ্ছ জলটা ঘোলা হয়ে যাবে। পারিবারিক সম্পর্কগুলোর ভাঙন ধরে যাবে দিন দিন। তার মানে আপনি আমায় সত্যের মুখটা বুঝিয়ে দিতে বলছেন? সে আপনি চাই বলুন। অ্যাসাইনমেন্টটা আপনাদের কেউই আমাকে দেননি, এটা পুলিশের হাতে। ইভেন লালবাজারেও এটা যথেষ্ট আলোড়ন তুলেছে, আর আমার উপরেই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমার পক্ষে তো আর ফিরে আসাটা সম্ভব নয়। আমি গিভ আপ করলে আর কেউ এটার দায়িত্ব নিয়ে নেবে, হরে ধরে সেই একই দাঁড়াবে। প্লিজ এই অনুরোধটা আমাকে করবেন না। আমার আর কিছু বলার নেই। হয়তো যা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। আচ্ছা, আজ আমি উঠি। উইল পড়ার দিনও তো এসে গেল। আগে হ্যাঁ, আপনি নিশ্চয়ই সেদিন থাকছেন। আপনাদের পারিবারিক ব্যাপারে কি আমার থাকাটা উচিত? এটা আর পারিবারিক ব্যাপার রইল কোথায়? আমাদের পারিবারিক ব্যাপার স্যাপার তো সবই আপনার জানা হয়ে গেছে। আপনি নয় সেদিন দর্শকই রইলেন। আমার মনে হয় আপনার মতো মানুষের সেদিন থাকা উচিত। কিছু না বলে নীল চুপ করে গেল। সামান্য সময়ের পরে অনির্বাণও নমস্কার জানিয়ে বিদায় নিল। গল্পটির পরবর্তী অংশ দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যাতে কোনো নোটিফিকেশান মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। গল্পটির প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।